নমস্কার, আপনারা দেখছেন সানন্দার বিশেষ লাইভ। স্কুল ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশা, কেরিয়ার কাউন্সিলিং ও তার প্ল্যানিং নিয়ে। ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কি পড়বে, কোথায় পড়বে, কেন পড়বে এবং কি নিয়ে পড়লে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথি প্রদীপ কুমার শাসমল মহাশয়, যিনি রসায়নবিদ্যার শিক্ষক এবং কেরিয়ার কাউন্সিলর। নমস্কার। নমস্কার প্রদীপ বাবু, আপনাকে সানন্দা নিউজে স্বাগত। সব দর্শকদের আমার তরফ থেকে নমস্কার। এবং সাথে সাথে আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের প্রশ্ন আপনারা ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন অথবা সরাসরি ফোন নাম্বারে ফোন করতে পারেন, এই নাম্বারে 9593932222। আচ্ছা, আপনি তো একজন রসায়নবিদ্যার শিক্ষক এবং সাথে সাথে কেরিয়ার কাউন্সিলর, তো আপনি এই বিষয়টা কেন বাছলেন? আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের বলার মতো কিন্তু কেউ ছিল না। অনেকেই অনেক কিছু হতে পারতো, আমরাও অনেক কিছু হতে পারতাম, কিন্তু সঠিক গাইডেন্সের অভাবে আমরা কিন্তু সঠিক জায়গায় পৌঁছতে পারিনি বা অনেকেই পৌঁছতে পারেনি। এখনও যে সেই সঠিক গাইডেন্স আছে এত ইন্টারনেটের যুগে, এত সোশ্যাল মিডিয়ার যুগে, এত টিভির যুগে, তা কিন্তু নয়। সঠিক গাইডেন্সের অভাব আগেও ছিল, এখনও আছে। সেই জন্য সঠিক পথের দিশা দেখাতে আমি এই পথটাই বেছে নিয়েছি, যাতে কিছুজন মানুষ, কিছুজন স্টুডেন্ট যাতে উপকৃত হতে পারে, তারা ভবিষ্যতের সঠিক পথটা বেছে নিতে পারে। সেজন্য আমি নিজের ট্যাগলাইনও নিজে ঠিক করে রেখেছি, অনেক পথ একা পথিক, খুঁজে নাও কোনটা সঠিক। আচ্ছা, আপনি আপনার অভিজ্ঞতায় কি কি বিষয় দেখলেন যেগুলো স্টুডেন্টের ওপর এবং অভিভাবকদের ওপর মানে বিশেষ করে জোর দেওয়া উচিত? এর প্রধান একটা সমস্যা হচ্ছে যে আমি একটা জায়গায় যেতে চাইছি, কেন যেতে চাইছি বা পরে কি করতে চাইছি সে বিষয়ে কিন্তু অনেকেরই পরিষ্কার আইডিয়া থাকে না, বা ভবিষ্যতে কি হব, কেন হব, কিভাবে হব, সেই বিষয়ে কিন্তু অনেকেরই সঠিক আইডিয়া থাকে না। একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যায়। মনে করুন কেউ 11-12 ভর্তি হয়েছে, 11 উঠছে, সে 12 গিয়ে হঠাৎ তার মনে হলো আমি ডাক্তার হব, হঠাৎ তার মনে হলো আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু সেই প্রিপারেশনটা অনেক আগে থেকে নেওয়ার কথা, সে নেয় না, কিন্তু তার আবার সময় থাকে না ওখান থেকে। আবার অনেকেই দেখছি যে ধরুন ইঞ্জিনিয়ার হবে, সে অঙ্কের উপরে জোর না দিয়ে সে বায়োলজির উপরে জোর দিচ্ছে। এইভাবে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সঠিক গাইডেন্সের অভাব, সঠিক প্ল্যানিংয়ের অভাব, সঠিক সময়ের অভাব, যেটা অনেক আগে থেকে শুরু করা যেত, অনেক ভালোভাবে শুরু করা যেত, তার মধ্যে সেই এবিলিটি আছে, কিন্তু সেই এবিলিটিটা শুধু এইসব কারণেই সে পরিস্ফুট করতে পারছে না। আচ্ছা, আমরা দেখি যে মাধ্যমিকের পরে স্টুডেন্টরা মানে দিশা হারিয়ে ফেলে যে ওরা কোন স্ট্রিমটা বাঁচবে, আর্টস, সায়েন্স অর কমার্স, কোন স্ট্রিমটা ওরা বাঁচবে, ওরা ওইটা নিয়েই দিশা হারিয়ে ফেলে। তো এই সম্পর্কে আপনি কি বলবেন? দিশা হারানোর থেকে বড় কথা, এরা নিজেদের কোনো স্বচ্ছ ধারণা নেই। অনেকেই নিজের ইচ্ছে যা না করে, বাড়ির মা বাবার ইচ্ছেই করে। মাসির ছেলে এই করেছে, পিসির ছেলে এই করেছে, পাড়ার এই কাকিমার ছেলে এই করেছে, অতএব আমাকে এটা করতে হবে। সেটা না করে আমি কি চাই, আমি কি হতে পারবো, সেই অনুযায়ী যদি আমরা কিছু করতে পারি, তাহলেই কিন্তু সেই কোনোদিন দিশা হারাবে না। আমাদের কিন্তু আকাশটা অনেক বড়, আমি সেই আকাশে কিন্তু উড়তে চাইলে উপর থেকে নেমে আমরা হাত পা ভেঙে ফেলতে পারি। তাহলে আমি আকাশটাকে ছোট করব, সেভাবেই আমি আকাশটাকে ছুঁতে চাইব, তাহলেই কিন্তু সহজে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকেই মাধ্যমিকের পর, উচ্চ মাধ্যমিকের পর মানে কি করবে না করবে, অনেকগুলোই পথ আছে, সেখান থেকে সঠিকটা খুঁজে নিতে হবে। আমি কি করব, আদৌ আমি পারবো কি না, আমি কিভাবে করব, সেই জন্যই এই ব্যবস্থা। আচ্ছা, মাধ্যমিকের পর কোন কোন ফিল্ডগুলো মানে বাঁচতে পারে একজন সাধারণ স্টুডেন্ট? আচ্ছা, মাধ্যমিকের পর যেটা সহজেই প্রথমেই মাথায় আসে সেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক পড়া। উচ্চ মাধ্যমিকে যেমন সায়েন্স স্ট্রিম আছে, আর্টসের স্ট্রিম আছে, কমার্স স্ট্রিম আছে, আবার অনেকে এগুলো না করেও অনেকে ভোকেশনাল স্ট্রিমেও পড়তে পারে। তো কেউ যদি সায়েন্স পড়তে চায়, তার যেটাই পড়ুক না কেন, তার কিন্তু সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকতে হবে। তাকে কিন্তু যে কেউ পড়েছে কেউ না পড়েছে,
আমি লোক দেখাবো, আমার মা বাবার কলার উঁচু করব, এটা ভেবে পড়লে কিন্তু হবে না। তার যদি অঙ্কের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে অঙ্ক নিয়ে পড়বে, তার যদি ভূগোলের প্রতি ভালোবাসা থাকে তাহলে তার সাবজেক্ট হিসেবে সে ভূগোল রাখবে। আবার সে যদি পরবর্তী ক্ষেত্রে সিভিল সার্ভেন্ট হতে চায় তাহলে সে হিস্ট্রি, পল সায়েন্স এগুলো রাখার চেষ্টা করবে। বা সে পরবর্তী ক্ষেত্রে কস্ট অ্যাকাউন্ট্যান্ট বা এমবিএ ফাইন্যান্স বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চায় তাহলে সে কিন্তু কমার্স নিয়ে পড়তে পারে। তো সেইভাবে পড়া যায় এইচএসে। এছাড়াও মনে করুন কেউ এগুলো পড়তে চাইছে না। আচ্ছা, আপনাকে একটু থামাবো, মানে আমাদের ফোন কল রয়েছে একটা। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, নমস্কার, সানন্দা লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। হ্যাঁ ম্যাডাম, ধন্যবাদ। কে বলছেন? আমি রোহন দাস বলছি, কোথা থেকে বলছেন? বেলদা থেকে বলছি। আচ্ছা, আপনি বলুন, আপনার কিছু প্রশ্ন রয়েছে? বর্তমান আমি মাস্টার ডিগ্রি করছি, তো ভবিষ্যতে কি দিয়ে এগোলে রাস্তাটা আমার কাছে ভালো হতে পারে বা এরকম। তুমি কোন সাবজেক্টে করছো? এডুকেশন। এডুকেশনে, তার মানে এমএ ইন এডুকেশন করছো, তাই তো? ইয়েস ইয়েস। আচ্ছা, তুমি যদি এমএ ইন এডুকেশন করো তাহলে কিন্তু প্রথমে হচ্ছে, দেখো, এমএ ইন এডুকেশন করলে প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট ডিএলএড কলেজ, সেই ডিএলএড কলেজের লেকচারার হিসেবে তুমি যেটা এই ফাউন্ডেশন কোর্সে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারো, যেখানে নেট লাগছে না গভর্নমেন্ট যে ডিএলএড কলেজগুলোতে। সেটা ছাড়াও তুমি যদি নেট বা সেট দিয়ে কোয়ালিফাই করতে পারো বা তারপরে পিএইচডি করতে পারো, তাহলে কিন্তু যে গভর্নমেন্ট এডুকেশন যে ইনস্টিটিউশনগুলো, যেমন বিএড ইনস্টিটিউশন বা এমএড যেখানে পড়ানো হয়, সেইগুলোতে কিন্তু তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করতে পারো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এই এডুকেশনের লাইনটা কিন্তু তুমি শুধু ওয়েস্ট বেঙ্গলে না, সারা ভারতের যে কোনো জায়গাতেই যেতে পারো। আর এমএ ইন এডুকেশন আছে মানে তোমাকে কিন্তু এক্ষেত্রে নেট পাওয়াটা কিন্তু অন্য যে কোনো সাবজেক্টের তুলনায় একটুখানি সহজই হয়। তাহলে তোমাকে বলছি যে নেট ছাড়া তুমি ডিএলএড কলেজগুলোতে তুমি চাকরি করতে পারো, মানে লেকচারার হিসেবে যোগ দিতে পারো পরীক্ষা দিয়ে। এছাড়াও তুমি যদি নেট কোয়ালিফাই করো তাহলে পিএইচডিও করতে পারো বা এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবেও তুমি জয়েন করতে পারো। এছাড়া স্যার আর আলাদা কি রাস্তা আছে একটু বলুন। আর এছাড়া স্যার আলাদা কি রাস্তা আছে? এছাড়া এমএ ইন এডুকেশন যখন করছো, এছাড়া এখানে তো আলাদা কোনো রাস্তা নেই। তুমি যদি গ্র্যাজুয়েশনের উপরে নির্ভর করতে চাও তাহলে যতগুলো সরকারি চাকরি আছে, তোমার ধরো সিজিএল আছে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, বা তুমি যদি এখান থেকে বিএড করতে পারো, এরপরে যদি বিএড করতে পারো তাহলে বিএড করে তুমি স্কুল ইন্সপেক্টর হতে পারো, বিভিন্ন টিচিং প্রফেশন আছে সেখানে যেতে পারো। এইগুলো করতে পারো, যতগুলো মানে জেনারেল গ্র্যাজুয়েশনের উপরে যেসব চাকরি আছে সিভিল সার্ভিস, সেগুলো করতে পারো। এছাড়া তুমি এমএ ইন এডুকেশন করলে বলে তখন তোমাকে স্পেশাল তোমার টিচিং লাইনের আরও কিছু চাকরি আছে, সেগুলো আমি প্রথমে বললাম। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য আমাদের চ্যানেলে। আচ্ছা, এবারে আমরা আগের কথায় ফিরে যাই আবার। হ্যাঁ, যেটা বললাম যে মেন স্ট্রিম মানে আমার এইচএস পড়তে পারি। এইচএস এগুলো পড়া ছাড়াও আমরা যেগুলো করতে পারি, এই যে আমরা জেক্সপো দিয়ে পলিটেকনিক কেউ করতে পারে, জেক্সপো মানে পলিটেকনিক হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং, মাধ্যমিকের পর যেটা মাধ্যমিকের হয়। পরে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং পড়তে পারে। সেক্ষেত্রে সবাইকে বলবো যে জেক্সপো দিয়ে গভর্নমেন্ট কলেজগুলোতে ভর্তি হতে। আর এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কলেজের থেকেও স্ট্রিমটা, যা আমার মনে হচ্ছে আমি কম্পিউটার নিয়ে পড়বো, মনে হচ্ছে এটা নিয়ে পড়বো, এরকম নয়। যে স্ট্রিমটা চালু আছে সেই স্ট্রিমটা নিয়ে পড়তে বলবো। জেনারেলি যেগুলো বেসিক স্ট্রিম, যেমন হচ্ছে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, এগুলো নিয়ে কাজের সুযোগ তো আছেই। এছাড়া কেমিক্যাল নিয়ে, কম্পিউটার নিয়ে, এগুলো নিয়েও কেউ পড়তে পারে। এক্ষেত্রে একটা বলে রাখি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে কিন্তু গভর্নমেন্ট অনেক বড় বড় চাকরিও পাওয়া যায়, সব ক্ষেত্রে যদি পরীক্ষা দিতে হয়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমাদের পিএসসিতে যেগুলো জুনিয়র ইঞ্জিনিয়ার বা সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ বি পোস্টের যেগুলো সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বা গ্রুপ বি পোস্টের ইঞ্জিনিয়ার, যার বেতনও খুব ভালো, তো সেইগুলো করা যায়। এছাড়াও জেক্সপো করতে করতে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে কেউ আবার বিটেক বিইও করতে পারে। এ তো গেল জেক্সপোর কথা, পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং। এছাড়াও আমরা কেউ আইটিআই করেও সার্টিফিকেট কোর্স করতে পারে ইঞ্জিনিয়ারিংয়ের। সেক্ষেত্রেও সবসময়ই বলবো আমি যে গভর্নমেন্টটা প্রেফার করতে। এগুলো যেমন এই পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন
বা হচ্ছে আইটিআই হ্যাঁ, কলেজ বলুন, বেসরকারি সরকারি দুটো সরকারি কলেজ আছে। এক্ষেত্রে একটা কথা বলি যে কিছু মিশনে এগুলো করানো হয়। সেই মিশনগুলো যেমন নন্দনপুর রামকৃষ্ণ মিশন, এটা খুবই একেবারে প্রথমের দিকের কলেজ। এছাড়া বেলুর রামকৃষ্ণ মিশন একেবারে প্রথমের দিকে। তারপরে বেলঘরিয়া শিল্পপীঠ, এগুলোতে কেউ পড়লে তার ভবিষ্যৎটা কিন্তু উজ্জ্বলই বলা মানে যেতে পারে। সরকারি কলেজে পড়লে কি কি মানে হচ্ছে যে ফেসিলিটিও পাবে, আর সরকারি কলেজগুলোতে পড়লে যেমন আমাদের প্র্যাকটিক্যালটা ঠিকঠাক হবে, ভালো ফ্যাকাল্টি ভালো পাবে। বেসরকারি কলেজে পড়লে মানে ফ্যাকাল্টিতে একটু সমস্যা আছে, আচ্ছা, কম্প্রোমাইজ করা হয় সব দিক দিয়ে, তাছাড়া টাকাটাও বেশি লাগে। আর এগুলো মোটামুটি একটু চেষ্টা করলেই কিন্তু সরকারিতে চান্স পাওয়া সম্ভব। আসলে অনেকেই সরকারি হঠাৎ মনে হলো আমি পড়তে যাব, তখন হয়তো পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে, এন্ট্রান্স পরীক্ষা, তখনই সে ছুটে গেল, তখনই বেসরকারিতে তাকে টাকা দিয়ে পড়তে হয় এরকম। এছাড়াও কেউ কিন্তু অনেকগুলো বিউটিশিয়ান কোর্স, মেয়েদের ক্ষেত্রে বলছি বিউটিশিয়ান কোর্স, নিডল নাইটিং এর সার্টিফিকেট কোর্সগুলো করে অনেকেই অনেক কিছু করছে কিন্তু, বিভিন্ন কাটিং, এই বিভিন্ন মানে জিনিসপত্র Handcrafting বানানো, যেগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো হ্যাঁ। করা যায়। বিউটিশিয়ান কোর্স এখন তো খুব চলছে, নিডল নাইটিং অ্যান্ড বিউটিশিয়ান কোর্স, এগুলো যেমন মানে স্কিল ইন্ডিয়ার আন্ডারে বিনা পয়সায় করানো হয় 6 মাসের কোর্স। এছাড়াও নেতাজি ওপেনের আন্ডারেও করানো হয়। এগুলো করে কিন্তু একজন খুব ভালো লাইফ সেটেল করতে পারে। আচ্ছা, আমরা মাধ্যমিকটা জানলাম মোটামুটি, এবার আমরা জানি যে আচ্ছা ফোন কল রয়েছে। আচ্ছা, আমরা আবার ফোন কলে চলে যাচ্ছি। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, নমস্কার, সানন্দা লাইভে আপনাকে স্বাগত। হ্যাঁ নমস্কার, আমি আপনি- রোহিত দাস বলছি বেল্লা থেকে। কে বলছেন? রোহিত দাস বলছি বেল্লা থেকে। আচ্ছা, আপনার প্রশ্ন রয়েছে কিছু, বলুন তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন রয়েছে বলতে যেটা হলো যে উচ্চ মাধ্যমিকের পরে যেমন ধরুন যে সমস্ত গার্ল স্টুডেন্ট আছে ওরা যখন উচ্চ মাধ্যমিকের পরে নার্সিং এর জন্য পড়তে চায় বা নার্সিং এন্ট্রান্স এখন গভর্নমেন্ট নিজে থেকে নিচ্ছে, ওর জন্য কিভাবে প্রস্তুতি নেবে? আচ্ছা, আমি আসছি উচ্চ হ্যাঁ, মাধ্যমিকের হ্যাঁ। পরে কি করা হবে, তখন আমি সবটাই বলে দেবো, আপনি আলোচনা শুনতে করে দেবো। থাকুন, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা উচ্চ মাধ্যমিকের বিষয়টা নিয়েই আসি, যে উচ্চ মাধ্যমিকের পর কোন কোন মানে লাইনে যাওয়া যেতে পারে। আচ্ছা, উচ্চ মাধ্যমিকটাকে অ্যাকচুয়ালি বলা হয় গেটওয়ে অফ হায়ার এডুকেশন। এখানে এত লাইন, এত কিছু, এখানে যদি একজন স্টুডেন্ট মোটামুটি ভালো করে একটা ভালো জায়গায় সেটেল হতে পারে, তার খুব একটা চিন্তা থাকে না। তার মানে এমন নয় যে এখানেই লোক সেটেল হতে পারে এরপরে হয় না। মোটামুটিভাবে প্রাথমিক একটা গেটওয়ে অফ এডুকেশন, যেহেতু এখান থেকে অনেক কিছুই করা যায়। তো উচ্চ মাধ্যমিকের পরে কি করা যায়, এর থেকে বড় কথা কি করা যায় না সেটা নিয়ে ভাবা উচিত। এত কিছু করা যায় উচ্চ মাধ্যমিকের পরে। প্রথমেই আসি, আমি ধীরে ধীরে আসছি একটা একটা পয়েন্টে, যে প্রথমেই আসছি গ্র্যাজুয়েশন। উচ্চ মাধ্যমিকের পরে গ্র্যাজুয়েশন করা যায়। আমি সায়েন্সের স্ট্রিমগুলো নিয়ে গ্র্যাজুয়েট হতে পারি, আর্টস কমার্স এইগুলো নিয়ে গ্র্যাজুয়েশন করা যায়। এক্ষেত্রে এর প্রিপারেশনটা কিন্তু সেই উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট কম্বিনেশন থেকেই শুরু হয়ে যায়। যে হঠাৎ আমার মনে হলো উচ্চ মাধ্যমিকের পরে আমি এই পাস করলাম, এই নাম্বার পেলাম, এই কলেজে ভর্তি হব, এটা করলে যতটা না সেটেল হওয়া যায়, তার থেকে যে কোনো জিনিসেরই কিন্তু আগাম পরিকল্পনা চাই। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলে দিই, যে মনে করুন আমি বায়োলজি রেখেছি। এবার বায়োলজি রেখেছি, এদিকে নিউট্রিশন রেখেছি, কিন্তু আমি কেমিস্ট্রি রাখিনি। দেখা গেছে সেক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনে সে কিন্তু বায়োর কোনো সাবজেক্টের গ্র্যাজুয়েশন করতে পারবে না। কারণ আমি জুলজি পড়ি, ফিজিওলজি পড়ি, বোটানি পড়ি, সব ক্ষেত্রে কিন্তু পাশে আমাকে কেমিস্ট্রি মাস্ট রাখতে হবে। তার মানে আমাকে সাবজেক্ট কম্বিনেশন ওখান থেকেই শুরু করতে হবে। ঠিক একইভাবে মনে করুন আমি পল সায়েন্স রেখেছি, আমি হিস্ট্রি রেখেছি। এবার এটা কেন রাখবো এখানে? নে কারোর ধরুন পরবর্তী ক্ষেত্রে পরিকল্পনা আছে আমি সিভিল সার্ভেন্ট হব, তার মানে সে যদি এই কম্বিনেশনটা রাখে, যেখানে পল সায়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ, আবার হিস্ট্রিটাও খুবই গুরুত্বপূর্ণ, তাহলে সে এইভাবে কিন্তু কম্বিনেশনটা রাখতে পারে। আবার মনে করুন একজন হচ্ছে কেমিস্ট্রি রেখেছে, বায়োলজি রেখেছে, সে ফিজিক্স রাখেনি। পরবর্তী ক্ষেত্রে তার হঠাৎ মনে হলো যে আমি বিএসসি নার্সিং করব, বা তার হঠাৎ মনে হলো আমি নিট পরীক্ষা দেব।
সে কিন্তু সেই পরীক্ষাটা দিতে পারবে না, যেহেতু তার ফিজিক্স নেই। এবার এখানে অনেকে কি হয় যে অনেকে মনে করে যে আমি ফিজিক্সটা পারবো না, এক্ষেত্রে যেহেতু আমার 50% নাম্বার পেতে হবে, আর প্র্যাকটিক্যালে অনেক নাম্বার আছে প্র্যাকটিক্যাল প্রজেক্টে, সেক্ষেত্রে একজন স্টুডেন্টের বর্তমান শিক্ষা ব্যবস্থায় 50% নাম্বার পাওয়াটা কিন্তু কোনো সমস্যা নাই, মোটামুটি পড়লেই কিন্তু সে পেতে পারে। সেজন্য সবাইকে সাজেস্ট করব যে কেমিস্ট্রি রেখেছে, যে বায়োলজি রেখেছে, সে কিন্তু নির্ভয়ে ফিজিক্সটা রাখতে পারে, সে কিন্তু 50 নম্বর পেয়েই যাবে। তাহলে সাবজেক্ট কম্বিনেশনটা নিয়ে প্রথমে বললাম। এরপরে দেখবো যে গ্র্যাজুয়েশন যার যা ইচ্ছে সে গ্র্যাজুয়েশন সেটা নিয়ে পড়তে পারে, সায়েন্সের সাবজেক্ট নিয়ে, আর্টসের সাবজেক্ট নিয়ে, বা কেউ কমার্সের সাবজেক্ট নিয়ে পড়তে পারে। এক্ষেত্রে কলেজের যেমন গুরুত্বপূর্ণ, সেই কলেজের ওই ডিপার্টমেন্টটা ঠিকঠাক আছে কিনা সেটাও আমাকে ভালো করে দেখতে হবে। তাছাড়াও নিজের প্যাশনটাও গুরুত্বপূর্ণ। আমি ম্যাথ নিয়ে পড়বো অথচ আমি ম্যাথ অঙ্ক কষতে বসবো না, সেরকম হবে না। যে আমার প্যাশনটা খুব গুরুত্বপূর্ণ। অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখা গেছে গ্র্যাজুয়েশনে গিয়ে কিন্তু ঠিকঠাক করে নাম্বার না পেয়ে সে আবার স্রোতে হারিয়ে গেছে। হ্যাঁ, মানে অনেকেই দেখা গেছে যে এইচএসে খুব ভালো স্কোর করেছে, তারপরে গ্র্যাজুয়েশনে আর অতটা উঠতে পারে না। তার মানে সেখানে ভাবে যে আমি কলেজে গিয়ে পড়বো না, কিছু একটা করবো, এরকম হয় না। কলেজে কিন্তু যথেষ্ট পড়তে হয়, ওখানে শেখার জায়গা, ওখানে শিখতে হয়। কারণ ইওর নলেজ ইজ ইওর সিকিউরিটি। তোমার জ্ঞানটাই তোমার হচ্ছে সিকিউরিটি। তুমি যেমন পড়বে তুমি পরবর্তী ক্ষেত্রে ঠিক থাকবে। মনে রাখতে হবে যে যোগ্য, যে ভালো, তাকে কিন্তু কেউ কোনোদিন আটকে রাখতে পারবে না। সে সিট একটা থাকুক, সিট দুটো থাকুক, সে কিন্তু উত্তরণের পথে এগিয়ে যাবে। এটা গেল যে নর্মাল গ্র্যাজুয়েশনের কথা। এছাড়াও যে যে পদগুলো আছে, আচ্ছা, মানে গ্র্যাজুয়েশনের আমি যেটা বলছি যে মানে যারা গ্র্যাজুয়েশন করলো, গ্র্যাজুয়েশনের পরে ওরা মানে কোন লাইনে এগোবে? গ্র্যাজুয়েশনের পরে সে মাস্টার্স করতে পারে। হ্যাঁ, তারপর সেই গ্র্যাজুয়েশনের পরে সে টিচিং লাইনে যেতে পারে, বিএড করতে পারে, ডিএলএড করতে পারে। কিন্তু টিচিং লাইনে এখন যে পরিস্থিতি, তো এখন তো এসএসসি তো হচ্ছেই না, তো টিচিং লাইনও কিভাবে চুজ করবে? ব্যাপারটা হচ্ছে যে যে খেলোয়াড় টুর্নামেন্টের শুধু আগে তো অনুশীলন করে না, প্র্যাকটিস করে না, তাহলে সে আমার একটা একটা অভিজ্ঞতা বলি। আমার যখন ইন্টার ক্লাস ফুটবল চ্যাম্পিয়নশিপ হয়েছিল, আমাদের যে সবচেয়ে ভালো খেলতো সে দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপরে সে যখন ফুটবল খেলতে আসে তখন দেখা গেছে সে আর নড়তে পারছে না, কারণ সে তো জগিং টগিং কিছুই করেনি। তার মানে হচ্ছে যে আমার যখন টুর্নামেন্ট থাকবে আমি তখনই শুধু অনুশীলন করব, বাদ বাকি সময় অনুশীলন করব না। একটা খেলোয়াড় করে না, সেরকম একটা স্টুডেন্টও করতে পারে না। সময় তো একটা সাপেক্ষ রয়েছে, সময় তো সাপেক্ষ থাকবে, কিন্তু কোনো পরীক্ষাটাই ঠিকঠাক হচ্ছে না। শুধু টিচিং পরীক্ষা বলে না, কোনো পরীক্ষাটাই ঠিকঠাক এখন হচ্ছে না। তার মানে এমন নয় যে আমি হাল ছেড়ে দেবো, আজ হয়নি কালকে হবে, 1 বছর পর হয়নি 2 বছর পর হবে, যেদিন হোক হবে। যে লেগে আছে সে কিন্তু বেরিয়ে যাবে, আর যে লেগে নেই সে কিন্তু ওই মাত্র 3 মাস আছে, সে কিন্তু ওই 3 মাসে কিন্তু সব সময় খেই হারিয়ে ফেলবে। তার জন্য যেটাই করব লেগে থাকতে হবে। হ্যাঁ, এখন পরিস্থিতি কঠিন, সব কিছুই মেনে যাচ্ছে, কিন্তু লেগে থাকতে হবে, সে লেগে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, এখন যদি কেউ টিচিংয়ের প্রশিক্ষণ নেয়, মানে ডিএলএড বলুন, বিএড বলুন, এক্ষেত্রে কিন্তু এখন বেসরকারি, এখন যেমন সরকারিতে অনেকটাই সিট, যেমন ডেপুটেড ক্যান্ডিডেট নেই যারা চাকরি করে, সেজন্য 50% সিট অটোমেটিক্যালি বেড়ে গেছে। তার উপর কি এখন খরচও কমে গেছে বেসরকারি ক্ষেত্রে, আগে বেসরকারিতে যে খরচটা হতো। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আমাদের শুধু কিন্তু এসএসসি ভাবলে হবে না, স্কুল সার্ভিস কমিশন কিন্তু ভাবলেই হবে না, আমাদের কিন্তু সেন্ট্রালের দিকেও তাকাতে হবে। আমাদের টিচিং যেমন শুধু এসএসসি বা প্রাইমারি, ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি ছাড়াও আমরা যদি সেন্ট্রালের দিকে দেখি, কেভি স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় স্কুল, তারপরে সৈনিক স্কুল, এছাড়া দিল্লি সাবঅর্ডিনেট বা বিভিন্ন রাজ্যের স্কুলগুলো, অ্যাটমিক এনার্জি স্কুলগুলো, অনেক স্কুল আছে। এবং আমার পরিচিত, আমি নিজে সহ আমার পরিচিত অনেকেই কিন্তু এই স্কুলগুলোতে মানে জব পেয়েছে। সেজন্য আমাদের কিন্তু ওই দিকে তাকাতে হবে। ওখানে একটা সিকিউরিটি দেওয়া যায়, তুমি যদি রিটিনে খুব ভালো করতে পারো তাহলে কিন্তু তোমার ওদিকে জব পাকা, ওখানে কিন্তু কেউ আটকাতে পারবে না। আর ইংরেজি নিয়ে বা হিন্দি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমিও ইংরেজি বা হিন্দি তেমন কিছু জানি না, তবুও আমার কিন্তু আটকায়নি। নিজের প্রতি কনফিডেন্ট রাখতে হবে এবং সেই অনুযায়ী প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। আচ্ছা, এটা গেল টিচিং লাইনের কথা। হ্যাঁ, কিন্তু মানে এখন মানে বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যেই দেখা যাচ্ছে যে মানে ওরা এই জেনারেল গ্র্যাজুয়েশন লাইনটাকে মানে পছন্দ করতে চাইছে না, কারণ এই হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই হালের জন্য।
যে মানে চাকরি হচ্ছে না আর কি, তো ওরা মানে এই লাইনটা কিন্তু পছন্দ করছে না, মানে ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ এখন- স্টুডেন্ট অন্যদিকে চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কোনো লাইনই কিন্তু কেউ ডেকে চাকরি দেবে না, আর সব লাইনেই কিন্তু এখন সংকট। কোনো লাইনটাই কিন্তু আমি করলেই মানে এই লাইনেই আমি চাকরি পাবো এরকম ব্যাপারটা নয়, বিশেষ করে মিডিওকার বা লোয়ার মিডিওকার স্টুডেন্টের জন্য। যারা হাইফাই স্টুডেন্ট, যারা একটু ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা যে লাইনেই যাক বেরিয়ে যাবে, কোনো সমস্যা নেই। যারা মিডিওকার তাদের সমস্যা। আমরা তো জানি উত্তম নিশ্চিন্তে চলো অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তো হাতে। তো সেই হিসেবে দেখতে গেলে যে কোনো লাইনটাই ঠিক না। আমি যদি অন্য লাইনই ধরি, যেমন ইঞ্জিনিয়ারিং, আমি যদি রাস্তায় মানে কলকাতায় যদি কোনো লোকাল ট্রেনে যাই, যার গায়ে ধাক্কা লাগবে এরকম যদি 5-6 জনের গায়ে ধাক্কা লাগে, তার মধ্যে একজন আমি ইঞ্জিনিয়ার পাবো, যে কিনা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে এখন কিন্তু ব্যাংকিংয়ের জন্য খাটছে। তার মানে সে কিন্তু ওখান থেকে চাকরি পায়নি। ঠিক একই অবস্থা বিএড Banking ডিএলএড এর বা জন্য, civil services সিভিল জন্য সার্ভিসের খাটছে, জন্য। হ্যাঁ। তার মানে ও ইঞ্জিনিয়ারিং পড়ে যেটা করবে, আমাদের মনে আছে যে 3 ইয়ার্সের সিবাসের ক্ষেত্রে সেও হচ্ছে মানে এমবিএ করে হচ্ছে মানে বাইরে চাকরি করতে গেছে, এরকম একটা ডায়ালগ সবাই দেখে থাকবে। এখানেও ঠিক তেমনি, যে আমি কোন লাইনটায় গেছি ব্যাপারটা নয়, আমার ভালোবাসার লাইন, আমি সেটাকে ভালো করতে পারবো। এবং পরবর্তী ক্ষেত্রে সরকারি চাকরি পেতে গেলে এইটুকু জানতে হবে যে আমাকে কিন্তু লড়াই করে সেটাকে ছিনিয়ে নিতে হবে, আমাকে কেউ কিন্তু দেবে না। আর এখন যেটা কয়েক বছর আগে পর্যন্ত বেসরকারিতে অনেক টাকা দিত, এখন কিন্তু সরকারি চাকরি অনেকটাই লোভনীয়, এখন সবাই কিন্তু সরকারি চাকরির দিকে ছুটছে। তো সেই হিসেবে আমাকে লেগে থাকতে হবে। আচ্ছা, আমাদের ফোন কল রয়েছে, আবার এক কথা বলে নিই দর্শক বন্ধুদের সাথে। হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকে সানন্দা নিউজে স্বাগত। হ্যাঁ আমি অভিজিৎ বারিক বলছিলাম বড়া থেকে। আচ্ছা বলুন, আপনার কি প্রশ্ন রয়েছে? আমি বলছি স্যার, কেউ মাস্টার ডিগ্রি করার পরে কি ল নিয়ে কি কোনো পড়ার চান্স রয়েছে? যদিও বেঙ্গলিতে অনার্স ছিল। ব্যাপারটা হচ্ছে আমি মাস্টার্স ডিগ্রি করি বা হচ্ছে পিএইচডি করি, যাই করি না কেন আমি কিন্তু ঘুরে আবার ল করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, যদি আমি ক্ল্যাট দিতে চাই মানে লয়ের যে টেস্টগুলো, এন্ট্রান্স টেস্টগুলো, সেগুলো দিতেই পারি। সেগুলো যখন খুশি আমি করা যায়। অনেকেই আছে যে 50 বছর বয়সেও ল নিয়ে পড়ছে, সেটা সমস্যা নয়। আমি বেশি পড়েছি বলে মানে মাস্টার ডিগ্রি করেছি বলে তারপরে পড়তে পারবো না এমনটা নয়, আমি যখন খুশি ল নিয়ে পড়তে পারি। এবার যদি এন্ট্রান্স টেস্ট আমি না দিতে চাই বা না কোয়ালিফাই করতে পারি, অনেক তো বেসরকারি ল কলেজগুলো আছেই আমাদের চোখের সামনে, সেগুলোতেও করা যায়। ল নিয়ে যখন খুশিই করা যায়, সমস্যা নেই। ঠিক আছে স্যার। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। ওকে। হ্যাঁ, আমরা আবার ফিরে যাই আগের প্রসঙ্গে। তো আমরা উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে না পড়বো? অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যেটা দেখছি এখন যে জেনারেল লাইনের ক্ষেত্রে যে চাকরিটা নেই, কিন্তু এখন অনেকে হচ্ছে যে নার্সিংয়ে চলে যাচ্ছে। তো নার্সিংয়ে মানে কিছু মানুষের মধ্যে এই ধারণাটা ঢুকে গেছে যে নার্সিং পড়লেই সঙ্গে সঙ্গে চাকরি। আচ্ছা, এক্ষেত্রে আমি নার্সিংটা নিয়ে আসবো, একটু পরে আসবো। আমি আগে মেন দুটো ব্রাঞ্চ নিয়ে একটু আলোচনা আচ্ছা, করে দিই। আচ্ছা, প্রথমটা আসছি ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চ। তো আমাদের তো ইঞ্জিনিয়ারিং এ জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন হচ্ছে WBJE হয়। হ্যাঁ। এক্ষেত্রে আমরা সরকারি কলেজে যেমন ভর্তি হতে পারি, বেসরকারি কলেজেও ভর্তি হতে পারি। সবাইকে বলবো যে সাধারণত সরকারি কলেজটা প্রেফার করতে, বেসরকারি কলেজগুলোতে ব্যাঙের ছাতার মতো এত কলেজগুলো হয়ে যাচ্ছে, আর ক্যাম্পাসিংও ঠিকঠাক হচ্ছে না, সেই দিকে নজর রাখতে হবে। যে শুধু আমি বাবার টাকা ধ্বংস করব বলে পড়বো বা আমি ইঞ্জিনিয়ার হব এটা শোনানোর জন্য পড়া উচিত না। তো চেষ্টা করা যাবে যে সরকারি কলেজে ভর্তি হতে, আর যদি বেসরকারি কলেজে ভর্তি হতে হয় তাহলে সেরকম ভালো কলেজগুলো দেখতে হবে, 1 নম্বর। তো WBJE, তো আমরা জানি যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ নিয়ে এইচএস পাস করা। তো সেক্ষেত্রে যারা প্রিপারেশন নিতে চাও প্রথম থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে। কত বছর আগে থেকেও মানে প্রস্তুতি নেবে যে ইঞ্জিনিয়ার হবে? আচ্ছা আসছি, তো আমি ওই ব্যাপারে আসছি। আচ্ছা, আচ্ছা। এরপরে ধরুন ইঞ্জিনিয়ারিং এ আমাদের মানে পুরো ভারতের জন্য যেটা আছে AIEEE আছে, মানে যেটা IIEEE আগে ছিল, এখন হচ্ছে JEE মেন্স। আবার JEE মেন্স থেকে একটা ন্যূনতম মার্কস পেয়ে সেখান থেকে JEE অ্যাডভান্সড করা যায়। তো JEE মেন্স যেটা আছে, JEE মেন্স করলে আমরা সেই র্যাঙ্ক দিয়ে বিভিন্ন NIT গুলোতে, যেমন মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আমাদের এখানে যেমন দুর্গাপুর আছে, রাউরকেল্লা আছে, সব থেকে ভালো যেটা হচ্ছে ত্রিচি, এইগুলোতে পড়া যায়।
আচ্ছা, যেই অ্যাডভান্সড মানে হচ্ছে বিভিন্ন আইআইটিতে পড়া যায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এছাড়া বিভিন্ন আইআইএসসিতে পড়া যায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এইগুলোতেও করা যায়। তো যেই অ্যাডভান্স দিতে গেলে তাকে কিন্তু একটু আগে থেকে প্রিপারেশান নেওয়া উচিত। কীরকম প্রিপারেশান নেওয়া উচিত? ধরুন কেউ ডাক্তার হবে বা কেউ ইঞ্জিনিয়ার হবে। আমি হঠাৎ করে আমার মাধ্যমিকের পরে আমি টিউশন পত্র যা শুরু করলাম, 2-3 মাস পরে মনে হলো না আমাকে ডাক্তার হতেই হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, তাহলে কিন্তু ওইটুকু টাইমে কিন্তু তার কিন্তু সম্ভব নয়। আমি প্রত্যেককে বলবো যে এই প্রিপারেশনটা হোক 9 থেকে। কীরকম? যে 9-এ গিয়ে ফিরজি বা বড় বড় ইনস্টিটিউশনগুলোতে লাখ লাখ টাকা দিয়ে ভর্তি করে দিল, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা কীরকম? যে আমাকে এমন টেক্সট বুকগুলো জোগাড় করতে হবে যেগুলো একটু স্ট্যান্ডার্ড, আমার লেভেলেরই থাকবে, লেভেলের থেকে একটু জাস্ট হাই। যেমন আমি যদি 9-এ উঠি, আমার এইখানকার আমার যে টেক্সট বইটা পড়ছি সেই টেক্সট বইয়ের পাশাপাশি আমি যদি দালালের বইগুলো দেখি, সেলেনা পাবলিশার্সের বইগুলো দেখি, তাহলে কি হয়? আমার যে মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমিকের যে গ্যাপটা, সেই গ্যাপটাকে আমাকে ছোট করতে হবে ফার্স্ট। না হলে আমি নর্মাল গতে বাঁধা অনুযায়ী যদি 9-10 পড়ে যাই, তাহলে যখন 11-এ দেখবো যে এই সিলেবাস, তাহলে কিন্তু আমার মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। সেই গ্যাপটাকে প্রথমে কমাতে হবে। সেই গ্যাপটা কমানোর জন্য কি করতে হবে? মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টেক্সট বইগুলো পড়তে হবে, 1 নম্বর। যেটা বললাম সেলেনা পাবলিশার্স বা দালালের বইগুলো। আচ্ছা, সেকেন্ড কেস হচ্ছে যে আমাকে কিন্তু ওই 9-10 থেকে আমি যদি টিউশন পড়ি, প্রাইভেট পড়ি, এখন তো প্রাইভেট ছাড়া কিছু হবে না, নিজে যদি বলি কেউ শুনবেও না, তার মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে না, গার্জেনেরও আসবে না, কোনো স্টুডেন্টেরও আসবে না। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু সেই রকম টিচার চুজ করতে হবে সেই 9 থেকে। যদি পারা যায় সেই টিচার যদি 9-10 পড়ান এবং তিনিই যদি 11-12 এই ক্ষেত্রে কন্টিনিউ আমি করেন। একটু ইন্টারাপ্ট করছি হ্যাঁ। যে এখন মানে এই করোনার জন্য হচ্ছে যে আমাদের অফলাইন টিউশনটা অনেকটাই অফ হয়ে গেছে। তো হচ্ছে যে আমরা দেখছি যে টিউটোপিয়া, বাইজুস বলে হচ্ছে যে এরকম কিছু ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে যে ওরা কোচিং নিচ্ছে। তো ওই ওয়েবসাইটগুলো থেকে আপনি কি বলতে চান? ব্যাপারটা যে হচ্ছে ওখানে আমি কিন্তু স্টুডেন্টরা ইনভলভ হতে পারে ওখানে? কোনোদিনই কিন্তু কোনো অফলাইন টিচিংয়ের বিকল্প কোনো অনলাইন টিচিং হতে পারে না। এক্ষেত্রে অনেক ব্যাড এফেক্ট দেখা যাচ্ছে। স্টুডেন্টরা কিন্তু মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। কি করছে? ওরা হচ্ছে অনলাইন ক্লাসে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে গেম খেলছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা করছে। কোনো দিনই অনলাইন টিচিং অফলাইন টিচিংয়ের বিকল্প হতে পারে না। আর শুধু শুধু পয়সা খরচ। তো সেক্ষেত্রে বাড়িতে টিচার নিয়ে এসে যাদের সামর্থ্য আছে, যারা ধরুন যারা যেই অ্যাডভান্স বা ইত্যাদি ইত্যাদি দেবে, অনেকেই তো সামর্থ্যবান আছে, তাদেরকে প্রত্যেককেই বলবো যে টিচারের কাছে 11-12 পড়াবে বলে ভাবছেন, এবং প্রথমেই কিন্তু এমন টিচার চুজ করতে হবে তাকে যেন বদলাতে না হয়। যেমন কেমিস্ট্রিতে আমাকে দেখতে হবে সে শুধু অর্গানিক পড়াবে এমন টিচার নয়, সে কিন্তু ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল তিনটেই পড়াবেন। যে ফিজিক্সের টিচার হবেন সে কিন্তু নিউমেরিক্যালসও করাবেন। যে ম্যাথ টিচার হবে তাকে আমি যে ম্যাথ দেবো মোটামুটি করিয়ে দিতে পারবেন। সেরকম টিচার কিন্তু প্রথম থেকে আমাকে খুঁজে, যেমন খাঁটি হিরে চেনার মতো করে আমাকে চিনে নিতে হবে। এবং যাদের সামর্থ্য আছে তাদেরকে বলবো 9-10 যেন ওই টিচারই পড়ান, তাহলে কিন্তু তার প্রিপারেশনটা কিন্তু অটোমেটিক্যালি কোনো চাপ ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো যেই অ্যাডভান্সড বা নিটের জন্য একটু আগে থেকে যদি মোটামুটি তার মাইন্ডটাকে সেট করা যায়, একটা ফ্লো যদি করা যায়, তাহলে কিন্তু ওই টাইমের মধ্যেই তার কিন্তু পড়তে কোনো অসুবিধা হবে না। এটা হলো। এরপর আমি তো ইঞ্জিনিয়ারিং নিয়ে বললাম, এছাড়া কেউ আর্কিটেকচার নিয়েও পড়তে পারে। একইভাবে WBJE আর্কিটেকচার পরীক্ষা নেয়, এছাড়া JEE অ্যাডভান্স সেরেও AAT পরীক্ষা হয়। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং ছাড়াও আমাদের যেটা একটা ভাস্ট, সেটা হচ্ছে মেডিকেল এবং অ্যালাইড হেলথ সায়েন্সেস, মানে পুরোটাই যদি আমি বলি হেলথ সায়েন্সেস। প্রথমে যেটা আসছে নিট, সেই নিটের জন্য নিট ইউজিতে পরীক্ষা হয়। তার জন্য আমাদের এলিজিবিলিটি কি না, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে 50% নাম্বার পেতে হয়। তো এক্ষেত্রে যেমন ফিজিক্স কেমিস্ট্রিতে 45টা করে কোশ্চেন থাকে, আর আমাদের বায়োলজিতে থাকে 90টা কোশ্চেন। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যেটা হয় এখন কিন্তু আমাদের পাশাপাশি যারা আগে অনেকেই দেখতাম যে আমাদের এই পাড়ায় ডাক্তার হয়েছে, ওই পাড়ায় ডাক্তার হয়েছে, এখন কিন্তু সেই হারটা কমে গেছে।
সেই হারটা কমে গেছে যে আমাকে ইংরেজিতে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে এমনটা নয়। ইংরেজিতে পরীক্ষা দিয়েই বা আমার সমস্যাটা কি? আমার তো ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা কোটা আছে। তো তার থেকে বড় কথা, আমাদের কিন্তু পড়াশোনাতে আমরা সিস্টেমেটিক নই। আমরা কি করছি? আমরা যেখানে পড়ছি বা যিনি আমাদের পড়াচ্ছেন, আমাদের কঠিন কঠিন জিনিসগুলো পড়াচ্ছেন নিজের মতো করে। আমাকে কিন্তু ওই পরীক্ষার মতো করে পড়তে হবে। কীরকম না, কেউ যদি প্রথম থেকেই এনসিইআরটি ঠিকঠাক করে পড়ে, দীনেশের বই বা এরকম বইগুলো যদি এমসিকিউ একেবারে প্রথম থেকেই যদি সে প্র্যাকটিস করে যায়, একটা চ্যাপ্টার পড়া হলো, সেটাই আমি করে গেলাম, এনসিইআরটি পুরোটা পড়ে নিলাম, আবার তার এমসিকিউগুলো করে নিলাম, তাহলে কিন্তু তার প্রিপারেশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আর প্রত্যেকটা চ্যাপ্টার পড়া হলো, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে এমসিকিউ পরীক্ষা নিলাম, মাসে 2-3টে চ্যাপ্টারে আবার একটা এমসিকিউ পরীক্ষা নিলাম। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, এনসিইআরটিটাকে কিন্তু খুঁটিয়ে এক ধার থেকে রিডিং পড়ে যেতে হবে। আমার কাছে যা টেক্সট বুক আছে সেটাও পড়বো, এনসিইআরটিটাও পড়বো, সব কিছুই কিন্তু পড়ে যাব। তো পড়তে গেলে এখানে একটা আমি অ্যাডভান্টেজ পাবো, আমি বাংলা মিডিয়ামের হই আর যেই মিডিয়ামের হই না কেন, আমি যখন এনসিইআরটিটা পড়তে থাকবো, আমার কিন্তু ইংরেজি টার্মগুলোর সঙ্গে কিন্তু প্রথম থেকেই পরিচয় হয়ে যাবে। তো এরকম করেই কিন্তু অনেকে পাচ্ছে, যারা সেলফ স্টাডি করে কোনো কোচিং সেন্টারে না গিয়েই। আবার অনেকে কি হয়, ভালো ভালো টিচারের কাছে গিয়ে ঠকে না পেয়ে বাড়ি থাকছে, এরকম হতে পারে। তাহলে আমি নিট দিয়ে কিন্তু এমবিবিএস পড়তে পারি, নিট দিয়ে হচ্ছে বিডিএস পড়তে পারি, আবার নিট দিয়ে হচ্ছে ইউনানি পড়তে পারি, আয়ুর্বেদিক পড়তে পারি। আবার গত বছর থেকে যেটা চালু হয়েছে, যেমন বড় বড় জায়গায় এইমস বলুন বা ধরুন জিপমার বলুন, এইসব জায়গাতে নার্সিং ভর্তিও এই আমাদের নিট থেকে নিচ্ছে। আবার অনেক জায়গাতে এগ্রিকালচারের যে এন্ট্রান্স, সেটাও কিন্তু নিট থেকে একটা সার্টেন পার্সেন্টেজ নিচ্ছে। আচ্ছা, এ তো গেল আমাদের এমবিবিএস এর কথা, মানে ডাক্তারির কথা, ডাক্তার হতে হবে নিট দিয়ে। এবার ধরুন কেউ ডাক্তার হতে পারলো না, সে কি করবে? এবার সেক্ষেত্রে একটা কথা বলি, যে ধরুন একজন ডাক্তার এমবিবিএস করলো, সে আর এমডি পেল না। আর একজন হলো, সে নার্সিং করলো, বিএসসি নার্সিং করার পরে সে আবার পরে এমএসসি নার্সিং করলো। এক্ষেত্রে দেখা গেছে যে পরে এমএসসি নার্সিং করলো, সে কিন্তু আগের যে এমবিবিএস এর তার যে ফার্স্ট্রেশন ছিল যে আমি এমবিবিএস পাইনি, অথচ যার প্রথমে স্যাটিসফ্যাকশন ছিল আমি এমবিবিএস পেয়েছি, তার থেকে কিন্তু পরের জন এগিয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদের যেটা দিতে হয় যে জেন 5 ইউজি, তো এই পরীক্ষাটা দিলে বিএসসি নার্সিং পড়তে পারে, যেমন বিএলএমটি, যতগুলো হচ্ছে ব্যাচেলার ডিগ্রি আছে, অ্যালাইড হেলথ সায়েন্সের ব্যাচেলার ডিগ্রি, অপারেশন থিয়েটার, বিএলএমটি, তো ফিজিওথেরাপি, এই জিনিসগুলো, রেডিওলজিস্ট হওয়া যায়, এই ক্ষেত্রে কিন্তু হওয়া যায়। তো এক্ষেত্রে ওটা কি হচ্ছে যে মানে নিট দিয়েই হওয়া যায়? না, নিট দিয়ে নয়, এটা হচ্ছে জেন 5 ইউজি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আচ্ছা, পরীক্ষা, আচ্ছা, আচ্ছা। ডব্লিউবিজেই বোর্ডটা পরীক্ষা নেয়। তো আচ্ছা, এগুলো তো বিভিন্ন আবার বেসরকারি সংস্থাও আচ্ছা, রয়েছে। আসছি হ্যাঁ, এক্ষেত্রে হ্যাঁ। আসছি। তো এক্ষেত্রে যারা 50% নাম্বার করে পাবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে, তারা এই পরীক্ষাগুলো দিতে চায়। এক্ষেত্রে একটা সতর্কতা, যে বিএসসি নার্সিং আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে শুধু মেয়েরাই করতে পারে, ছেলেরা করতে পারে না। এবার ধরুন অনেকে বাইরে থেকে বিএসসি নার্সিং করে আসছে ছেলেরা, এবং আমি সবাইকে বলবো বিএসসি নার্সিং ছেলেদের করতে না। তার কারণ এখনও কিন্তু বিএসসি নার্সিংয়ের কোনো পোস্ট ক্রিয়েট হয়নি। যেহেতু বিএসসি নার্সিং ওয়েস্ট বেঙ্গলে এখনও চালু হয়নি ছেলেদের জন্য, এখানে নার্সিং কোনো পোস্টই ক্রিয়েট হয়নি, তাহলে যারা বাইরে বিএসসি নার্সিং করতে গেছে যে ছেলেরা, তারা কিন্তু বেসরকারি চাকরি ছাড়া আর কিন্তু কোনো চাকরি পাবে না, সরকারি চাকরি কিন্তু পাবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এছাড়াও আমি ধরুন বিএসসি নার্সিং তো হলো, বিএসসি নার্সিং ছাড়াও আর একটা নার্সিং আছে, যেটা হচ্ছে জিএনএম, এএনএম। এই নার্সিংটা আর্টসের ছেলেরাও করতে পারে, আবার সায়েন্সের ছেলেমেয়েরা সবাই করতে পারে। এটা হচ্ছে ছেলেরাও করতে পারে, মেয়েরাও করতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সরকারিভাবে যেটা পড়ানো হয়, সেটা হচ্ছে আমাদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল আর অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল। আবার বেসরকারিভাবে বোধহয় হলদিয়া আই কেয়ারে এখন পড়ানো হচ্ছে, যে ছেলেদের জিএনএম, এএন নার্সিং। আবার মেয়েরাও এই নার্সিং পরীক্ষা দিতে পারে। এক্ষেত্রে 65টা কোশ্চেন থাকে, গত বছর থেকে এন্ট্রান্স শুরু হয়েছে। 65টা কোশ্চেন থাকে, তো যেখানে হচ্ছে আমাদের লাইফ সায়েন্স থাকবে, ভৌতবিজ্ঞান থাকবে, পাটিগণিত থাকবে। আগে নাম্বার বেসিসে হতো, আগে নাম্বার বেসিসে হতো, জিআই, জিকে থাকবে, আবার এদিকে হচ্ছে ইংলিশ গ্রামার থাকবে। টোটাল 65 নাম্বার কোশ্চেন থাকবে,
আর এক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে, এটা ছেলেরা এবং মেয়েরা উভয়ই দিতে পারে। আবার অনেকে বাইরে গিয়ে করে আসছে, তাদের ক্ষেত্রেও এরা করতেই পারে, কোনো সমস্যা নেই। তো এই পরীক্ষাটা দিতে পারে। আচ্ছা, এখানে যে পরীক্ষাটা দিতে হয় SBMFWBE, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে পরীক্ষাটা দিতে হয়, এক্ষেত্রে শুধু কিন্তু এই নার্সিংটা নয়, নার্সিং ছাড়াও আমাদের অনেক কিছু মানে কোর্স এখন করা যায়। আমি যেমন আগে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি বললাম জেনপাজ ইউজি দিয়ে, এবার এই পরীক্ষাটা দিয়ে কিন্তু অনেকে অ্যালাইড হেলথ সায়েন্সের এগুলোরই হচ্ছে ডিপ্লোমা ডিগ্রিগুলো করতে পারে। মানে ওখানে যে হচ্ছে বিএলএমটি করবে, ব্যাচেলার অফ ল্যাব মেডিকেল টেকনোলজি, এখানে সে হবে ডিপ্লোমা করবে ডিএলএমটি। ওখানে যেটা হচ্ছে ব্যাচেলার ইন ফিজিওথেরাপি করবে, এখানে সে হচ্ছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি করতে। মানে আমরা স্বাভাবিক কোদা বাংলায় যে প্যারামেডিক্যাল কোর্স বলি, সেইগুলোই কিন্তু হচ্ছে ডিপ্লোমা ইন অ্যালাইড হেলথ সায়েন্সেস। এক্ষেত্রে অনেকেই কি হয়, অনেকে হচ্ছে এন্ট্রান্স পরীক্ষাটাকে পাত্তা দেয় না বা জানে না, তারা হচ্ছে টাকা দিয়ে প্যারামেডিক্যাল কলেজগুলোতে বা হাসপাতালগুলোতে পড়ে। তারা কিন্তু পরীক্ষা দিলে সহজেই মানে গভর্নমেন্ট নির্ধারিত মূল্যে কিন্তু সেটা করতে যারা পারছে। যারা বেসরকারিতে পড়ছে, ওরা বেসরকারি থেকেই তো আবার মানে সরকারিতেই চান্স হ্যাঁ, পাচ্ছে। বেসরকারি থেকে সে পরীক্ষা দিয়ে সরকারিতে চান্স পেতে পারে। যেহেতু অ্যালাইড মানে হেলথ এই ডিভিশনটা অনেকটাই বড়, হ্যাঁ। মানে মানুষের রোগ বাড়তে থাকবে, মানুষের সুস্থতার থেকে রোগ বাড়তে থাকবে, হাসপাতাল বাড়তে থাকবে, নার্সিংহোম বাড়তে থাকবে, ডাক্তার বাড়তে থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই জিনিসগুলোতে মানে কেউ যদি কিছু করতে পারে না, তাহলে তার কিন্তু পরবর্তী ক্ষেত্রে কাজের অভাব হবে না। তবে এখানে একটা জিনিস বলবো, এটা হচ্ছে বিধিসম্মত সতর্কীকরণ বলতে পারেন। কীরকম? যে আমাকে প্রথমে দেখে নিতে হবে যে গভর্নমেন্ট নির্ধারিত এলিজিবিলিটি কি আছে। অনেক সংস্থা দেখা গেছে যে মাধ্যমিকের উপরে বিএলএমটি করাচ্ছে, অথচ গভর্নমেন্ট নির্ধারিত যে এলিজিবিলিটি সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক হতে হবে, এবং তাও ধরুন সায়েন্স নিয়ে পড়তে হবে, উচ্চ মাধ্যমিক পড়তে হবে, সায়েন্স নিয়ে পড়তে হবে। এই যে SMFWBE বললাম, এটা কিন্তু উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে। তো সেটা না করে অনেকে মাধ্যমিকের উপরে করছে, তাহলে ওই ডিগ্রিটা কিন্তু ভ্যালিড না। ও কিন্তু কোনোদিনই গভর্নমেন্ট জব পাবে না, বা বেসরকারি জব পেলেও কিন্তু ও পোস্ট পাবে না, ওই পোস্টটা পাবে না। ওকে হয়তো ওই ল্যাব অ্যাটেন্ডেন্ট এটসেট্রা এটসেট্রা এই হিসেবে ওকে থাকতে হবে। এই জিনিসগুলো মানে কিন্তু এইচএস এর পরে ও হচ্ছে যে এই লাইনটা চুজ করতে পারবে। এইচএস এর পরে চুজ করতে পারে, এবং মাধ্যমিকের পরে যদি করে তাহলে ওটা ভুল ডিসিশন হয়ে যাবে। স্যানিটারি ইন্সপেক্টর এইগুলো হ্যাঁ, আর কি, হ্যাঁ। এইগুলো হবে না। মাধ্যমিকের পর অনেক সংস্থাই করাচ্ছে। তো তাহলে একদিকে দেখলাম যে আমি নিট দিয়ে আমি ডক্টর হতে পারি, আমি হচ্ছে জেনপাজ ইউজি দিয়ে বিএসসি নার্সিং করতে পারি, বা হচ্ছে অ্যালাইড হেলথ সায়েন্সের বিএলএমটি অ্যালাইড হেলথ সায়েন্সের ব্যাচেলার ডিগ্রি করতে পারি। আচ্ছা, এএনএম এর এন্ট্রান্স টেস্ট দিতে পারি। তাছাড়াও SMFWBE দিয়ে আমি এই অ্যালাইড হেলথ সায়েন্সের ডিপ্লোমা ডিগ্রিগুলোও করতে পারি। এইগুলো হচ্ছে হেলথ সায়েন্সের। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে বি ফার্ম আর ডি ফার্ম। অনেকে এইচএস এর পরে সায়েন্স নিয়ে পড়ে, এইচএস এর পরে অনেকে হচ্ছে বি ফার্ম নিয়ে পড়তে পারে, বি ফার্ম করবে, তারপরে এম ফার্ম করবে, এই লাইনেও যেতে পারে। আবার অনেকে হচ্ছে ডি ফার্ম করতে পারে, নাম্বার বেসিসে হয়। আমাদের এখানে যেমন অনেক কলেজ আচ্ছা, আছে। বি ফার্মের জন্য মানে কি এক্সাম দিতে হবে? বি ফার্ম ডি ফার্মের জন্য বি ফার্মের জন্য এন্ট্রান্স টেস্ট আছে আমাদের, যেমন ওয়েস্ট বেঙ্গল এখানে বোর্ড পরীক্ষা নেয়, সর্বভারতীয় টেস্ট আছে, সেগুলো নিয়ে পড়তে পারে। তবে গভর্নমেন্টের সিট খুব কম বি ফার্মের জন্য। তো মানে বি ফার্ম ডি ফার্মের জন্য তাহলে আপনি বলছেন যে মানে বেসরকারি সংস্থায় বেসরকারি সংস্থাও চুজ করা যেতে পারে, এখানে কোনো সমস্যা নেই। ডি ফার্মে তো প্রচুর সিট আছে পলিটেকনিক কলেজগুলোতে, তাছাড়া হচ্ছে গভর্নমেন্ট কলেজগুলোতে, যেখানে কল্যাণীতে পড়ানো হয়, জলপাইগুড়িতে পড়ানো হয়, বাঁকুড়াতে পড়ানো হয়, এছাড়া বিভিন্ন পলিটেকনিক কলেজেও পড়ানো হয় নাম্বার বেসিসের উপর। তো সেক্ষেত্রে সেগুলো করতে পারে ডিপার্টমেন্ট করে। এক্ষেত্রে যেমন গভর্নমেন্ট চাকরি পাওয়া যায়, বিভিন্ন ওষুধ কোম্পানিরও চাকরি পাওয়া যায়, মার্কেটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সব কিছুতেই। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে যে আচ্ছা, আমরা এইগুলো তো বললাম, এইগুলো ছাড়াও অনেক কিছু করা যায়। যে কেউ যদি ম্যাথ নিয়ে পড়তে চায় বা স্ট্যাট নিয়ে পড়তে চায়, সে কিন্তু ISI ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এছাড়া চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট, এইগুলোতেও কিন্তু সে পড়তে পারে। সেক্ষেত্রে প্যাশনটা তো জরুরি, এন্ট্রান্স টেস্ট
যথেষ্ট কঠিন হয়, পড়তে পারে। আচ্ছা, মানে পড়তে পারে মানে এটা কিসের পরে? এই এইচএসের পরে, এইচএসের পরে পড়তে পারে। আচ্ছা, এগুলো ছাড়াও আমাদের আচ্ছা, মানে যারা এই দিকে যেতে চায় তারা এইচএস এর পরে ওই টেস্টগুলো দিয়ে ওখানে আইএসআই বা সিএমআই এর টেস্টগুলো দিতে পারে। কেউ যদি ধরুন ম্যাথ অলিম্পিয়াড এইগুলোতে কোনো কিছু পদে মানে মেডেল ফেডেল জেতে, তারাও কিন্তু সহজে এইগুলোতে ভর্তি হতে পারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আমাদের আরেকটা জিনিস আছে যেটা আমি বিস্তারিতভাবে একটু বলতে চাই, সেটা হচ্ছে কেভিপিওয়াই, কিশোর বৈজ্ঞানিক প্রস্থান যোজনা। তো কেভিপিওয়াই পরীক্ষাটা 3 বার দেওয়া যায়। এই 3টে ভাগ হচ্ছে SA, SX অ্যান্ড SB। এসে পরীক্ষাটা যে 11-এ উঠবে সে দিতে পারবে সায়েন্স নিয়ে। নামে মাধ্যমিকের সিলেবাসের উপরে পরীক্ষা, কিন্তু পরীক্ষাটা যথেষ্ট টাফ হয়। আবার SX হচ্ছে যারা 12-এ পড়ছে তারাও দিতে পারবে। আর SB হচ্ছে যারা গ্র্যাজুয়েশনে সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন শুরু করেছে তারা দিতে পারবে। এই পরীক্ষাটায় পাশ করলে যারা গ্র্যাজুয়েশন করবে তারা মাসে মাসে 5,000 টাকা করে স্টাইপেন্ড পাবে। এছাড়া কি করবে? এছাড়া হচ্ছে প্রত্যেক বছর 20,000 টাকা করে কন্টিনজেন্সি খরচ বাবদ পাবে। আর যারা হচ্ছে মাস্টার্স করবে তারা প্রত্যেক মাসে 7,000 টাকা করে পাবে এবং কন্টিনজেন্সি হিসেবে 28,000 টাকা পাবে 1 বছরে। এছাড়াও কেভিপিওয়াই পাস করলে IISc ব্যাঙ্গালোর, ভারতের নাম্বার 1 ইনস্টিটিউশন, এছাড়া বিভিন্ন আইজারে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, নাইজার যেটা আমাদের ভুবনেশ্বরে আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, সেগুলোতে বেসিক সায়েন্স নিয়ে পড়তে পারে। তো এইগুলো করা যায়। তো এই কোর্সটা কিন্তু করতে গেলে আমাকে কিন্তু সেই 9-10 থেকে শুরু করতে হবে। তা মোদ্দা কথা হলো যে আমি 11-এ উঠেই অনেকে শুরু করে, অনেকে ক্র্যাক করে। সেজন্য আমাকে কিন্তু নিজের মেন্টাল প্রিপারেশান এবং টিচার এমনভাবে চুজ করতে হবে যাতে মাধ্যমিকের পরেই কিন্তু তাকে আর কোনোদিন বদলাতে না হয়, কন্টিনিউভাবে চলতে থাকে। তাহলে এটা গেল কেভিপিওয়াই। এছাড়াও একটা পরীক্ষা দেওয়া যায়, সেটা হচ্ছে NDA-NA। মানে আমরা তো শুনেছি বিভিন্ন বীরদের বীরদের কথা শুনেছি, যেমন লেফটেন্যান্ট জেনারেল, এদের শুনেছি। আমাদের সম্প্রতি যিনি মারা গেলেন ডিফেন্স চিফ, উনিও হচ্ছে NDA পাস করেছিলেন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি। তো এক্ষেত্রে 413টা সিট থাকে। আমরা উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে পরীক্ষাটা দেওয়া যায়। পরীক্ষাটা কন্ডাক্ট করে হচ্ছে আমাদের UPSC, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। টোটাল 1800 নম্বরের পরীক্ষা হয়, যার 900 নম্বর পরীক্ষা রিটিন দিতে হয়। সেই রিটিন দেওয়ার পরে SSB মানে আর্মির যারা আছে, আর্মি মানে ডিফেন্সের লোক, তারা হচ্ছে 900 নম্বরের ইন্টারভিউ নেয়। সেই ইন্টারভিউর মধ্যে শারীরিক সক্ষমতা, মেন্টাল এবিলিটি, ক্লাইম্বিং সব কিছু টেস্ট থাকে। সেই টেস্টগুলোতে পাস করলে আমরা যেমন ন্যাশনাল ডিফেন্স একাডেমি পুনে, কোজিমাল, এই জায়গাগুলোতে, নেভাল একাডেমি, এইগুলোতে কিন্তু সে পড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু সে একটা বড় হচ্ছে ডিফেন্সের, মানে ধরুন আমরা আর্মি, এয়ারফোর্স বা নেভি এর কিন্তু অফিসার হিসেবে জয়েন করতে পারে। কোনো জায়গাতে লেফটেন্যান্ট জেনারেল এইভাবে জয়েন করতে পারে। এটা কিন্তু খুবই একটা প্রেস্টিজিয়াস জব। অনেকেই দেখেছি যে IIT-তে চান্স পেয়ে, এইমসে চান্স পেয়ে, ডাক্তারিতে চান্স পেয়ে সেগুলো ছেড়ে দিয়ে এসে NDA-NA করে। তো দেশের প্রতি ভালোবাসা, এছাড়াও বাবা মায়ের মুখও উজ্জ্বল হবে। বাবা মারা যদি বলেন যে আমার ছেলে NDA-তে পড়ছে, NA-তে পড়ছে, তাকে সেটা কিন্তু কোনো অংশেই মানে IIT-তে পড়া বা হচ্ছে এইমসে পড়ার থেকে কম নয়, বরং অনেক ক্ষেত্রে অনেকটাই বেশি। তো এই কোর্সগুলো করতে পারে। তো কমার্সের বিষয়ে একটু বলতে চাই। কমার্সের ক্ষেত্রে আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি যে কমার্সের বিষয়টা আমরা ফিরে আসছি। আমরা এখন একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, তারপরে আমরা পরের আলোচনাগুলো করছি। তো সাথে থাকুন আপনারা। হয়ে গেছে বিখ্যাত ওয়ান বাইট ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন ধরনের ভেজ চিকেন বার্গার, ভেজ চিকেন পিৎজা, ফ্রাইড অ্যান্ড গ্রিলড চিকেন, পনির ও চিকেন রাইস বল, ভেজ চিকেন র্যাপ,
ভেজ নন ভেজ স্ন্যাক্স, পনির বল, চিকেন বল, চিলি পটেটো বল, ফ্রেঞ্চ ফ্রাইজ, ভেজ নন ভেজ পাস্তা, ওরিও, স্ট্রবেরি, কিটক্যাট চকোলেট, নিউটেলা ও ওয়েফেলস, ভেজ চিকেন স্যান্ডউইচ, চকো লাভা কেক, ভেজ নন ভেজ চিজি লোভ, হট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, ম্যাঙ্গো, স্ট্রবেরি, ভ্যানিলা, চকোলেট আইসক্রিম, ভেজ নন ভেজ স্যালাড, ফ্রেশ মজিতো, মিল্ক শেক বিভিন্ন ফ্লেভারের ইত্যাদি পাওয়া যায়। আমাদের ঠিকানা বেলদা মোহাম্মদপুর, কালীমন্দির যাওয়ার রাস্তায়, নান্দনিক ক্লাবের পাশে। সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া এখানে অর্ডার অনুযায়ী 30 টাকা ডেলিভারি চার্জ নিয়ে হোম সার্ভিস দেওয়া হয়। যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। দারুণ খবর, এবার ভুবনেশ্বর যাবার জন্য কেশিয়াড়ি থেকে বাস ছাড়ছে সরাসরি। স্পাইস বাস সার্ভিস কেশিয়াড়ি থেকে ভুবনেশ্বর ভায়া খড়িকা, ওলমারা, চিত্রড়া, ফুলবনি, বৌদ্ধ, মাধাপুর, মড়রা, বালেশ্বর, ভদ্রক, কটক, পুরী, ভুবনেশ্বর এবং আরও অন্যান্য জায়গায় যাবার জন্য আজই যোগাযোগ করুন। স্পাইস বাস সার্ভিস সম্পূর্ণ এসি এবং আধুনিক সুবিধাযুক্ত, থাকছে স্লিপার সিটের ব্যবস্থা। এই বাস কেশিয়াড়ি বাস স্ট্যান্ড থেকে ছাড়বে বিকেল 5:10 এবং ভুবনেশ্বর পৌঁছে যাবে ভোর 4টায়। আরও বিশদে জানতে বা সিট বুকিং করতে যোগাযোগ করুন 7735794868 এই নম্বরে। রাজ্যের সর্বোত্তম এবং পশ্চিম মেদিনীপুরে সর্বপ্রথম সমু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, হাসিমপুর, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ফুললি অটোমেটিক এবং ম্যানুয়াল হাইড্রোলিক অ্যান্ড ভাইব্রো ফ্লাইএস ব্রিক্স মেশিন অর্ডার অনুযায়ী তৈরি করা হয়। এছাড়া পেভার্স, হলো ব্লক, ভাইব্রেটিং টেবিল, প্যান মিক্সচার, কালার মিক্সচার, চেকার টাইলস মেশিনও তৈরি করা হয়। আমাদের কোম্পানি ISO সার্টিফিকেট প্রাপ্ত, তাই সহজে বিশ্বাস করা যায়। আমাদের তৈরি মেশিনগুলি উৎকৃষ্ট মানের এবং শক্তিশালী। যোগাযোগ নাম্বার 7407436124। এছাড়া আমাদের এখানে মেইনটেনেন্স সার্ভিস এবং সমস্ত ধরনের পার্টস সুলভ মূল্যে পাবেন। মিঠু অটো সার্ভিস, কেশিয়াড়ি বাস স্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর। আমাদের প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন মোটর সাইকেলের সমস্ত রকমের জেনুইন পার্টস সুলভ মূল্যে। এছাড়া যে কোনো গাড়ির নামি দামি কোম্পানির টায়ার পাবেন আমাদের এখানে। চলছে ডিসেম্বর ধামাকা, হিরোর যে কোনো পার্টসের উপর পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। এই অফার চলবে 10ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। তাই আজই যোগাযোগ করুন আপনাদের সুপরিচিত এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মিঠু অটো সার্ভিস। আমাদের ঠিকানা কেশিয়াড়ি বাস স্ট্যান্ড থেকে বেলদা যাওয়ার রাস্তায় ডান দিকে। জয়গুরু সেবা সদন, বেলদা, মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশিষ্ট ডাক্তারবাবুরা। আসছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ডোলজিস্ট ও এন্ডোস্কোপি বিশেষজ্ঞ ডাক্তার তাপস ফ্রান্সিস বিশ্বাস। প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার সকাল 7:30 থেকে গ্যাস, অম্বল, বুক জ্বালা, লিভার ও পেটের যাবতীয় রোগে চিকিৎসা করে থাকেন। বেলদায় প্রথমবার কলকাতা SSKM হসপিটাল থেকে আসছেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট, কিডনি ও প্রস্রাব রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌগত দাশগুপ্ত। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় চতুর্থ সপ্তাহের রবিবার চেম্বার করছেন জয়গুরু সেবা সদনে। এছাড়া আমাদের এখানে নিজস্ব এক্সরে মেশিন ও অত্যাধুনিক মেশিনের সাহায্যে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয়। দাঁত পরিষ্কার, RCT, PFM, ক্রাউন, দাঁত তোলা, দাঁত বাঁধানো, ওরাল হাইজিন সহ সমস্ত ধরনের চিকিৎসা। সাথে স্টাডি সেন্টারের অসাধারণ সাফল্যের পর আগামী শিক্ষাবর্ষ থেকে কেশিয়াড়ি ব্লকের শিক্ষার মানচিত্রে একটি নবতম উজ্জ্বল সংযোজন সাথী নার্সারি স্কুল। আমাদের এখানে কেন পড়াবেন? বাচ্চাদের প্রথম ক্লাস থেকে ইংরেজি, গণিত এবং স্পোকেন ইংলিশের ব্যবস্থা থাকবে। স্পোকেন হিন্দি শেখানো হবে। অঙ্কন, আবৃত্তি, বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য সচেতন শরীর চর্চার ব্যবস্থা থাকবে। কম্পিউটার প্রশিক্ষণ এবং 24 ঘন্টা সিকিউরিটি ক্যামেরা। 2 মাস অন্তর বাচ্চাদের মেডিকেল চেক আপ। কলকাতার বিখ্যাত বিজ্ঞানী বিধান কুমার ভৌমিক মহাশয় বছরে একটিবার সায়েন্টিফিক ক্লাস নেবেন। দীর্ঘ 17 বছর ধরে সাথী স্টাডি সেন্টার সাফল্যের সঙ্গে চলার পরে আমরা নবতম সংযোজন করতে চলেছি সাথী নার্সারি স্কুল। সবাই জানেন এখানে খুবই উন্নত মানের পঠন পাঠন হয়, তো সেই সঙ্গে আমরা সাথী নার্সারি স্কুলটাকে খুবই উন্নত মানের এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আনতে চলেছি।9593932222। তো আমরা পরের বিষয়, মানে আগের বিষয় যেটা কমার্স নিয়ে আলোচনা হচ্ছিল, তো ওই বিষয়ে আমরা ফিরে যাই আবার। দেখুন, কমার্স নিয়ে কিন্তু ভালো কিছু করা যায়। বর্তমানে যেহেতু জিএসটিটা এসছে, তো জিএসটির পরে কিন্তু এই লাইনে অনেক কিছুই মানে এগিয়ে গেছে। তো সেক্ষেত্রে কস্ট অ্যাকাউন্টেন্ট, কমার্শিয়াল ট্যাক্স, তো এই লাইনগুলোতে কিন্তু এগোনো যায়। এগুলো করলে কিন্তু সরকারি যেমন চাকরি পাওয়া যায়,
ঠিক সেরকম বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কিন্তু চাকরি পাওয়া যায়। প্রত্যেকটা মোটামুটি ছোট মাঝারি বা বড় বেসরকারি প্রতিষ্ঠানে কস্ট অ্যাকাউন্টেন্ট লাগে। এছাড়াও এসব ক্ষেত্রে যদি কেউ ল নিয়ে আচ্ছা পড়ে, মানে কমার্স, যারা কমার্স নিয়ে পড়বে তারা কি কি সাবজেক্ট রাখবে আগে? দেখুন কস্ট অ্যাকাউন্টেন্ট খুব ভালো একটা সাবজেক্ট। এছাড়াও হচ্ছে কমার্শিয়াল ট্যাক্স, এইগুলো রাখতে পারে। আচ্ছা, কমার্স নিয়ে পড়ে কেউ যদি পরবর্তী ক্ষেত্রে ল নিয়ে পড়ে, তার ক্ষেত্রে কিন্তু অনেক পথ কিন্তু খোলা আছে, অনেক পথ খোলা আছে, সে কিন্তু করতে পারে। এছাড়াও যেটা সব থেকে লোভনীয় একটা আকর্ষণীয় যেটা সাবজেক্ট এদের, সে হচ্ছে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্সি। তো যারা এইচএসের পর করবে তারা কিন্তু 4 মাসের একটা ট্রেনিং নিয়ে সিএর এন্ট্রান্স এক্সামিনেশন দিতে পারে। সেই এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে সে কিন্তু সিএর সার্টিফিকেট কোর্সটা করে অনেক বড় বড় চাকরি, সিএ চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, আচ্ছা আচ্ছা, চ্যাটার্ড অ্যাকাউন্টেন্সি সে কিন্তু করতে পারে কমার্স নিয়ে। তো মোটামুটি যারা অঙ্কে ভালো বা অঙ্ক নিয়ে করতে পারবে তারাই কিন্তু কমার্সটা নিয়ে পড়ার চেষ্টা করবে। কেউ ধরো যে আমি সায়েন্স নিয়ে পড়বো না, আর্টস নিয়ে পড়বো না, আবার এদিকে অঙ্কও ভালো লাগে না, সে কিন্তু কমার্সের দিকে হাত বাড়াবে না। কারণ কমার্স নিয়ে পড়তে গেলে কিন্তু তাকে অঙ্ক নিয়ে অনেকটাই মানে ঘাঁটতে হবে। তো আমরা কমার্স নিয়ে মোটামুটি দেখলাম, কমার্স নিয়ে বললাম। এছাড়াও আর্টসের ক্ষেত্রে বলবো যে আর্টস মানেই যে অনেকে পিছিয়ে পড়া ভাবে এমনটা নয়। যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লে তার যদি সে যদি খুব ভালো করে পড়তে পারে, তার কিন্তু প্রত্যেকটাতেই ভবিষ্যৎ আছে। আমি তো আগেই বলেছি, কেউ যদি পল সায়েন্স এবং হিস্ট্রি নিয়ে পড়ে, তার যদি সিভিল সার্ভিসের দিকে যদি প্যাশন থাকে, সে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে প্রথম থেকে। এছাড়া ধরুন আর্টসের সাবজেক্টগুলোর মধ্যে ভূগোল নিয়ে অনেকটাই এগোনো যায়। ভূগোল নিয়ে পরে জিও ইনফরমেটিক্স, এইগুলো নিয়ে যদি সে রিমোট সেন্সিং, এইগুলো নিয়ে কিন্তু অনেক বড় 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 পোস্টে এসে চাকরিও পেতে পারে পরবর্তী ক্ষেত্রে। তাছাড়া আর্টসের স্টুডেন্টদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে তারা কিন্তু সিভিল সার্ভিসের দিকে বেশি সময় দিতে পারে। তারা অপশনাল পেপারগুলো কিন্তু তাদের সাবজেক্টের মধ্যে রাখতে পারে। যেমন তো আগেই বলেছি পল সায়েন্স তো আমাদের লাগেই। এছাড়াও অনেকে কিন্তু ইকোনমিক্স নিয়েও পড়তে পারে। ইকোনমিক্স নিয়ে অনেক বড় বড় জায়গায় যাওয়া যেমন যায়, তেমনি সিভিল সার্ভিসের ক্ষেত্রেও ইকোনমিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জায়গাগুলো কিন্তু তাকে পরবর্তী ক্ষেত্রে কি করতে চায় সেই ভেবে কিন্তু তাকে এগোতে হবে, সেই ভেবে কিন্তু তাকে সাবজেক্ট কম্বিনেশনগুলো রাখতে হবে, সেই অনুযায়ী তাকে এগোতে হবে। আচ্ছা, আমরা দর্শক বন্ধুদের কাছে একটা প্রশ্ন পেয়েছিলাম যে নার্সিং নিয়ে, তো ওইটার উত্তর যদি আপনি বলেন। আচ্ছা, দর্শক বন্ধু যিনি ছিলেন তিনি সম্ভবত ছেলে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো ওনার যদি কোশ্চেন হয় তাহলে বলবো যে উনি নিশ্চয়ই না জিএনএম। না, উনি বলেছেন যে নার্সিং মেয়েদের জন্য। আচ্ছা, আমি দুটো ভাবেই বলছি। প্রথমে আসছি যে বিএসসি নার্সিং এর জন্য যে পরীক্ষাটা আগেই তো বলে দিয়েছি, জেএনপাজি ইউজি, সেই পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে আমার যে টেক্সট বইগুলো আছে তাতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এক ধার থেকে মোটামুটি কাভার করে পড়লেই হবে। এছাড়া সাংসদের একটা হচ্ছে এমসিকিউ বই পাওয়া যায়, তার যতগুলো এমসিকিউ কোশ্চেন আছে সবগুলো সলভ করা উচিত। মোটামুটি নিজের সিলেবাস আর এমসিকিউ ওইগুলো সলভ করলেই কিন্তু জেএনপাজে এগিয়ে যাওয়া যায়। আচ্ছা, যারা জিএনএম এএনএম পরীক্ষা দিতে চায় তাদের ক্ষেত্রে বলবো, যারা 9-10 যে সায়েন্সের বইগুলো আছে, মানে ফিজিক্স, লাইফ সায়েন্স বলুন, ফিজিক্যাল সায়েন্স বলুন, এছাড়া হচ্ছে অঙ্ক, যেহেতু পাটিগণিত থাকে, ইংরেজি, মানে 9-10 সিলেবাসটা ভালো করে কাভার করতে হবে। এছাড়া সে তো এইচএসে যদি সে সায়েন্সের হয় তার তো অ্যাডভান্টেজ থাকেই। আর যারা আর্টসের তারা ওই 9-10 বইগুলো মোটামুটি, ওটাই হচ্ছে বেসিক। 9-10 বইটা সবগুলোই কিন্তু সে বায়োলজির উপর একটা মানে বিশেষ জোর দেওয়া উচিত। হ্যাঁ, লাইফ সায়েন্সের উপর বিশেষ জোর দেওয়া উচিত। এছাড়াও তো ভালো ভালো পাবলিশার্সের বিভিন্ন এমসিকিউ বই আছে, সেটাও প্রত্যেককে বলবো। শুধু এমসিকিউ বই পড়লে হবে না, বাজারি বইগুলো পড়লে হবে না, আগে টেক্সট বইটা ভালো করে পড়তে হবে, যার উপর বেস করে পরীক্ষাটা হবে, যেই এলিজিবিলিটির উপরে বেস করে পরীক্ষাটা হবে, তার কিন্তু সাবজেক্টটা ভালো করে পড়তে হবে। যেহেতু জিএনএম এএনএম এর হচ্ছে 9-10 বইগুলো ভালো করে পড়তে হবে। আর বিএসসি নার্সিং এর জন্য মানে জেএনপাজি ইউজির জন্য তাকে কিন্তু এইচএস এর বইগুলো ভালো করে পড়তে হবে। সেই সাথে সাংসদের হচ্ছে এমসিকিউ বই বা অন্য কোনো পাবলিশার্সের এমসিকিউ বই সাধারণভাবেই পড়লে হবে।
আচ্ছা, এবারে আমরা মানে অন্য কিছু লাইন যদি থেকে থাকে গ্রাজুয়েশন ছাড়া বা মানে এইচএস এর পরে, মানে আর অন্য কি লাইনে যাওয়া যেতে পারে, আচ্ছা, বা অন্য তো গ্রাজুয়েশনের অনেক- পরেও আর অন্য কি লাইনে যাওয়া যেতে পারে? অন্য তো অনেক লাইনই আছে, যেটা আমাদের ক্ষেত্রে এখানে খুবই কম আচ্ছা, গুরুত্বপূর্ণ। একটু ইন্টারাপ্ট করছি যে আমাদের আবার এক দর্শক বন্ধুর ফোন রয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, সানন্দা নিউজে আপনাকে স্বাগত। আপনি কে বলছেন? আমি সুমন সিং বলছিলাম। কে বলছেন? সুমন সিং বলছিলাম, কোথা থেকে বলছেন? ভদ্রকালী। আচ্ছা, বলুন, আপনার কিছু প্রশ্ন রয়েছে? হ্যাঁ ম্যাম, প্রশ্ন রয়েছে। আচ্ছা, বলুন আপনার কি প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গল জিডিতে, হ্যাঁ বলুন, আপনি সংকোচে বলুন, বিনা সংকোচে বলুন। হ্যাঁ বলছিলাম ওয়েস্ট বেঙ্গল জিডিতে এই ম্যাথে কত পার্সেন্ট নাম্বার একটা দরকার? কি বলছেন? ওয়েস্ট বেঙ্গল? জি জি, ওয়েস্ট বেঙ্গল জি। WBJEB-তে তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য ম্যাথে কত নাম্বারের প্রয়োজন? দেখো, শুধু ম্যাথে না, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে তোমাকে 50% নাম্বার পেতে হবে, ঠিক আছে? 50% নাম্বার পেলেই হবে, যেটা এখন পাওয়াটা খুবই সোজা। আর তুমি যদি ভাবো যে এইগুলোতে পাবে না, তাহলে কি তুমি এন্ট্রান্স, মানে যারা পাবে না, তোমার কথাই বলছি না, শুধু যারা 50% নাম্বার পাবে না তাদের তো এন্ট্রান্স টেস্টটাও ক্র্যাক করাটা খুব সমস্যার হয়ে যাবে। তো 50% মিনিমাম 50% নাম্বার পেলে হবে সাধারণ স্টুডেন্টের জন্য। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী বিষয়ে ফিরে যাই। যেটা বলছিলেন যে অন্য কি কি লাইন রয়েছে। আচ্ছা, আমাদের এই পদগুলো ছাড়া যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আমাদের হচ্ছে ডিফেন্স বা হচ্ছে গ্র্যাজুয়েশন, এইগুলো ছাড়াও আমাদের একটা আকর্ষণীয় অনেক পদ রয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সবাই মোটামুটি আমরা টিভি দেখি, টিভির বিভিন্ন শোগুলো দেখি, তো সবাই তো সিআইডি দেখোই, তোমরা সিআইডি দেখেছো। তো সিআইডিতে দেখবে ডক্টর শালুকে, ডক্টর তারিকা, এদেরকে তোমরা দেখেছো, যারা হচ্ছে ফরেনসিক এক্সপার্ট। তো মাঝে মাঝে নিজের মনে হয় না যে আমি যদি ফরেনসিক এক্সপার্ট হতে পারতাম, এখানে কার রক্ত পড়ে আছে, কে কাকে হচ্ছে লজেন্স খাইয়ে আবার কি কি করেছে, এগুলো মনে হতো যে এটা কোন গুলি থেকে বেরিয়েছে। লোক বলে না যে এখানে 9mm পিস্তলের গুলি চলেছিল, বা এখানে হচ্ছে কোনো পাইপ গানের গুলি চলেছিল, এগুলো কি করে হয়? এগুলো সবগুলোই কিন্তু ফরেনসিক ল্যাবরেটরিতে টেস্ট হয়। তো কার পেটে কি আছে, কি বিষক্রিয়াতে কি হয়েছে, সেইগুলো দেখে আমরা ফরেনসিক এক্সপার্টরা কিন্তু তারপরে রায় দেন। সেই ফরেনসিক এক্সপার্টের রায় ছাড়া, মানে তাদের সার্টিফিকেট ছাড়া কিন্তু কোনো বিচার ব্যবস্থা কিন্তু এগোতে পারে না, বা এইসব ক্ষেত্রে কোনো বিচার ব্যবস্থা বা ক্রাইম সিনগুলো কিন্তু সলভ হয় না। তো সেই সব দিকেও কিন্তু আমরা যেতে পারি। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আগে এরকম কিছু পড়ানো হতো না। আমাদের যারা হচ্ছে পোস্টমর্টম করতেন মেনলি ডাক্তাররা, তাদের জন্যই কিন্তু এই ফরেনসিক কেমিস্ট্রি বা ফরেনসিক বায়োলজি এইগুলো পড়ানো হতো, এখনও হয়, শুধু পোস্টমর্টমের জন্য। সাধারণভাবে কিন্তু যারা ডাক্তার তারা কিন্তু এইগুলো পড়ার সুযোগ ছিল না। এই ফরেনসিক সায়েন্সের অনেকগুলো পার্ট আছে, ফরেনসিক কেমিস্ট্রি, ফরেনসিক ল, ফরেনসিক বায়োলজি, ব্যালিস্টিক, তো ফরেনসিক ফিজিক্স, তো অনেকগুলো পার্ট আছে। তো সেই পার্টগুলোতে কিন্তু আমরা পড়তে পারি। তো এক্ষেত্রে বিভিন্ন যে ইনস্টিটিউশন আছে, সারা ভারতে অনেক ইনস্টিটিউশন আছে, তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। সেক্ষেত্রে তারা নিজেরা এন্ট্রান্স টেস্ট নেয়, সেখানে তুমি ভর্তি হতে পারো। তো ভারতের অনেক ইনস্টিটিউশন আছে, সরকারি ইনস্টিটিউশন, আবার অনেক বেসরকারি ইনস্টিটিউশনও আছে, প্রচুর ইনস্টিটিউশন আছে, সেখানে তোমরা ওদের এন্ট্রান্স টেস্ট দিয়ে বা নাম্বার বেসিসে ভর্তি হতে পারো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা জায়গাতে হয়েছে, সেটা হচ্ছে আমাদের ম্যাকআউটের হরিণঘাটা ক্যাম্পাস, মানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আমাদের আগে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি ছিল, তার হরিণঘাটা ক্যাম্পাসে এই ফরেনসিক সায়েন্সের মেনলি আমাদের সাইবার ক্রাইম, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স এইগুলো পড়ানো হয়। তারা নিজেরা হচ্ছে এন্ট্রান্স টেস্ট নেয়, সেট কমন এন্ট্রান্স টেস্ট নেয়। তো সেই পরীক্ষাগুলো দিতে পারো। তার পার সেমিস্টারে ফিজ হচ্ছে 1,33,000 মতো। ওখানে হচ্ছে অনেক বড় লাইব্রেরি আছে,
ওরা আবাসিক, আবার তোমরা বাইরে থেকেও যেতে পারো, কোনো আচ্ছা, সমস্যা এটা নেই। মানে এইচএস এর পরেই? এইচএস এর পরেই তোমরা আচ্ছা, পরীক্ষা আচ্ছা, দিতে পারো। HS তোমরা এর পরে খেয়াল test। রাখবে, ওখানে সাইবার সিকিউরিটি পড়ানো হয়। আর এখন তো জানো যে সাইবার সিকিউরিটি মানে অনলাইন ছাড়া এখন কোনো কাজই হচ্ছে না। আমাদের হচ্ছে বিভিন্ন মানে অনলাইন যে শপিং গুলো বলো বা ব্যাংকিং সিস্টেম বলো বা যে কোনো জিনিস, মানে টিকিট মানে ভেন্ডিং সিস্টেম বলো, সব কিছু এখন অনলাইন। আর সব কিছুতে দেখবে বিদেশিদের বা ঠকবাজদের হচ্ছে সব সময় তারা হচ্ছে কি করছে, তারা সব সময় হচ্ছে ক্ষতি করার চেষ্টা করছে, হ্যাকিং করার চেষ্টা করছে। ওখানে তোমরা হচ্ছে সাইবার সিকিউরিটি কিভাবে তোমরা সিকিউর করবে ওইগুলো, তারপরে তোমরা এথিক্যাল হ্যাকিং, মানে একজন পুলিশকে কিন্তু চোরের সব কিছু জানতে হয়, নাহলে কিন্তু চোর ধরা যায় না। সেরকম এথিক্যাল হ্যাকিংও শিখতে পারো, যারা হ্যাকার মেনলি যারা ক্ষতি করতে চায় তাদেরকে ঠেকানোর জন্য। এই কোর্সগুলো কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সরকারি ক্ষেত্রে পড়তে পারো, বেসরকারি ক্ষেত্রেও পড়তে পারো। সরকারি ক্ষেত্রে তো বলেই দিলাম, নিজেরা এন্ট্রান্স টেস্ট নেয়। অনেক স্টুডেন্ট আমি দেখেছি, আমার নিজের স্টুডেন্ট অনেকে গেছে যারা জয়েন্টে ভালো র্যাঙ্ক করতে পারেনি, কিন্তু ওখানে পড়তে গেছে। তাহলে তোমরা ফরেনসিক সায়েন্স, সাইবার সিকিউরিটি এই দিকগুলো দেখতে পারো। এইগুলো কিন্তু তোমাদের আচ্ছা, কাজের মানে অভাব এই হবে না। ব্যাকগ্রাউন্ডে যেতে গেলে তখন এইচএস এ মানে কি সাবজেক্ট থাকা দরকার? এইচএস এ মানে দেখো, কোন স্ট্রিম থাকা হ্যাঁ, দরকার? এইচএস এর ক্ষেত্রে যদি আমি কম্পিউটার সায়েন্স নিয়ে সাইবার সিকিউরিটি নিয়ে পড়তে চাই, যদি তখন হচ্ছে আমাকে ম্যাথ থাকতে হয়। আবার অনেক ক্ষেত্রে যদি আমি ফরেনসিক বায়োলজি, ফরেনসিক কেমিস্ট্রি পড়তে চাই, তখন হচ্ছে ম্যাথ আমাকে নাও রাখতে পারে। মানে প্রত্যেকটা না, আলাদা আমি বলতে চাইছি যে মানে কোন স্ট্রিমটা থাকা দরকার, যে Science, আচ্ছা মানে science সায়েন্স স্ট্রিম থেকে- থাকতেই science হবে। থেকে পড়তে আচ্ছা, পারে। মানে এইচএস এ আচ্ছা। সায়েন্স স্ট্রিম থাকলেই তখন সে এই লাইনগুলো চুজ করতে একেবারে পারে। একেবারে আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির প্রচুর সুযোগ আছে। আমরা ডিফেন্সেও চাকরি পেতে পারি, গোয়েন্দা দপ্তর তো জানো প্রচুর গোয়েন্দা দপ্তর আছে, আইবি আছে। এছাড়াও হচ্ছে পুলিশের সঙ্গে চাকরি করতে পারি, বিভিন্ন বেসরকারি সরকারি ল্যাবেও চাকরি করতে পারি। আবার বিভিন্ন প্রাইভেট গোয়েন্দা সংস্থা, ওষুধ কোম্পানি, সব জায়গাতেই কিন্তু আমি চাকরি করতে পারি। তো এইগুলোতে এখন কিন্তু উত্তেজনা একটু কম আছে মানে ভিড় কম আছে। যদি কেউ যদি ভালো করে পড়তে চায়, সে কিন্তু লাইফটা সেটেল হয়ে যাবে। তো এইগুলোতে যাওয়া যেতে পারে। আচ্ছা, এবার কেউ ধরো এইচএস করলো, এইচএস করার পরে তার মনে হলো না আমি এইসব কিছু করব না, আমি আবার সেই পুনঃমূর্ষিক হব। সে আবার এইচএস করার পরে সে আবার কি জেক্সপো দিয়ে পলিটেকনিক পড়তে পারে, সে আবার এইচএস করার পরে আইটিআই পড়তে পারে। আবার একটা পন্থা বলছি যে অনেকের ক্ষেত্রে কি হয় যে আমি এইচএস এর পরে কি পড়বো, জেনারেল ডিগ্রি নিয়ে পড়বো, তাহলে আবার ও হচ্ছে ডিএলএডে ভর্তি হয়েছে, বিএলএডে ভর্তি হয়েছে, তাহলে আমি কি করতে পারবো? তা সেক্ষেত্রে একটা বলে দিচ্ছি যে কেউ এইচএস এর পরে ডিএলএড করতে পারো রেগুলারে করলে, আর ওইদিকে হচ্ছে ডিস্টেন্সে ওপেনে গ্র্যাজুয়েশনটা করে নিতে পারো। একই সময়ে কিন্তু দুটো করা যায়, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ওপেন। তার মানে তোমার একসাথে ডিএলএড ডিগ্রিটাও হয়ে গেল, আবার তোমার গ্র্যাজুয়েশনটাও হয়ে গেল। এই ক্ষেত্রে করলে তোমার কনফিডেন্সটাও থাকবে, তুমি বিভিন্ন ক্ষেত্রে সুযোগও পেতে পারবে, তোমার সময়ও নষ্ট হবে না। তার মানে এইচএস এর পরে সে কিন্তু ডিস্টেন্সে গ্র্যাজুয়েশনটাও করতে পারো, আবার এইচএস এর পরে সে ডিএলএড রেগুলারেও করতে পারো। তো যাদের এই দিকে দুটোই করার ইচ্ছে আছে, তারা একসাথে একই সেশনে দুটোই করে নিতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আমরা এখন দেখছি যে মানে যারা জেনারেল লাইন নিয়ে পড়ছে, তা মানে এগোচ্ছে যারা জেনারেল লাইন নিয়ে, তো মানে ওদের মধ্যে একটা প্রবণতা দেখছি যে মানে প্রচুর পরিমাণে, আগে যেটা খুব কম ছিল, যে কম্পিটিটিভ লাইন নিয়ে এগোচ্ছে। স্টুডেন্টদের মধ্যে একটা মানে ঝোঁক চলে এসছে যে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ওরা একদম ডিরেক্টলি কম্পিটিটিভ লাইনে ঢুকে আচ্ছা, যাচ্ছে। কম্পিটিটিভ লাইনে ঢোকার জন্য তো শুধু গ্র্যাজুয়েশন লাগে না, যারা এইচএস এর পরেও আমাদের মাধ্যমিকের পরে এইচএস এর পরে প্রত্যেকটা ক্ষেত্রে আছে, বিভিন্ন গ্রুপ সি আছে, গ্রুপ ডি পোস্ট আছে, কম্বাইন্ড এইচএস লেভেল আছে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের চাকরির পরীক্ষাগুলো আছে। এখন যেখানে এইচএস মানে এমন একটা জায়গা হয়ে গেছে যে ডোমের চাকরি, তার জন্য ধরুন 8 পাস বা মাধ্যমিক পাস দরকার, সেখানে দেখছি পিএইচডি দের ভিড়। হ্যাঁ, তার মানে কারণ চাকরি নেই, তো তার জন্যই তার মানে সব জায়গাতেই ভিড় আছে, ভিড়টা সব জায়গাতে, জনসংখ্যা বাড়ছে, পোস্ট কমছে, হ্যাঁ, কম্পিটিশন বাড়ছে, ভিড়টা সব জায়গাতেই বাড়বে। তো সেক্ষেত্রে কি হয়, গ্র্যাজুয়েশনও করে থাকলে মানে যে যত বেশি একটু ডিগ্রি করবে তার যেমন সুযোগটা অনেকটা বেড়ে যায়। যে মাধ্যমিক করবে সে মাধ্যমিক শুধু পরীক্ষা দিতে পারতো, যে এইচএস দেবে সে মাধ্যমিক প্লাস এইচএস দিতে পারবে। যেমন হচ্ছে আগেকার ডিভিডি প্লেয়ারের মতো, যে একটা ডিভিডি প্লেয়ারে হচ্ছে আমি ডিভিডিটাও ঢোকাতে পারবো, ডিভিডি ক্যাসেটও ঢোকাতে পারবো, আবার হচ্ছে সিডিও ঢোকাতে পারবো, এরকম। তো সব ক্ষেত্রে যেমন আগে কি হতো, আগে নাম্বার বেসিসে অনেক চাকরি হয়ে যেত, বা আগে চাকরির সুযোগ
বেশি ছিল, কেন জনসংখ্যা কম ছিল, পোস্ট বেশি ছিল। এখন যেহেতু পোস্টটাও কমিয়ে দিচ্ছে আর অনেক পোস্টে যেহেতু কন্ট্রাকচুয়াল মানে এমপ্লয়ি নিচ্ছে, সেক্ষেত্রে মানে আমাদের কম্পিটিশানটা অনেকটাই বেড়ে গেছে। এখন যা কিছু হচ্ছে অনেক লড়াই করে কিন্তু নিতে হবে, এবং কেউ যদি লেগে থাকে, এখন মেধার থেকে হচ্ছে লেগে থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, দর্শক বন্ধুদের উদ্দেশ্য বলবো যে আপনারা আপনাদের প্রশ্ন ফেসবুকের মাধ্যমে করতে পারেন, অথবা আমাদের সরাসরি ফোন করতে পারেন এই নাম্বারে 9593932222। আচ্ছা, তো এরপরে আমি হচ্ছে যে বলতে চাইছি যে এখন আমরা দেখছি যে মানে কমার্সের দিকে যারা যাচ্ছে, তো ওখান থেকে আবার অনেকে একটা মানে কোর্স করছে, ওটা হচ্ছে যে ওই সিআইএ বলে একটা কোর্স করছে ওরা। হ্যাঁ, ওখান থেকে তো কস্ট অ্যাকাউন্টেন্সি বা বিভিন্ন কস্ট ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টেন্সির বিভিন্ন কোর্স করা যায়, প্রত্যেকটা ক্ষেত্রেই করা যায়। তো করলে কি হয়, অনেক ধরুন আমি শুধু কমার্স নিয়ে পড়েছি, কিন্তু কমার্স না, অনেকে দেখছি যে মানে বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড থেকে করতে পারে, ওখানে সার্টিফিকেট কোর্সগুলো করা যায়। সার্টিফিকেট হ্যাঁ, তো মানে ওই সার্টিফাইড কোর্সগুলো করার পরে তো মানে ওই করার পরে ধরুন বিভিন্ন যে বেসরকারি সংস্থাগুলো আছে বা ওরা তো নেয় যে আমি তার হচ্ছে এই জিনিসটা জানে কিনা। এই সবসময় জানবেন যে এক্সপার্ট চাই, যে আমি একটা জায়গাতে একটা ম্যানেজার পোস্টে বসালাম কাউকে, সে হচ্ছে দেখবে যে আমার বিক্রি কত হচ্ছে, আমার কস্ট কেমন হচ্ছে, তাহলে আমাকে হচ্ছে কস্টটা কমাতে হবে, আমাকে আয় বাড়াতে হবে। সেই অনুযায়ী সেই ম্যানেজমেন্ট জিনিসটা বা কস্ট অ্যাকাউন্টেন্ট সেই জিনিসটা তো সব প্রত্যেকটা সংস্থাতে লাগে। সেই জন্য ওরা হচ্ছে এক্সপার্ট চায়, যাদের ট্রেনিংটা আসে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হয়। আর যেহেতু ওইসব ক্ষেত্রে হচ্ছে এমবিএ ফাইন্যান্স বা ওদেরকে হায়ার করাটা একটু বেশি স্যালারির ব্যাপার, সেজন্য ছোটোখাটো সংস্থাগুলো যাদের শুধু এই ট্রেনিংটা আসে তাদেরকেই বসিয়ে দেয়। আচ্ছা, একটু দেখে নিই যে ফেসবুকে কেউ কিছু কমেন্ট করেছে কিনা। প্যাকেজিং সায়েন্স নিয়ে কিছু বললে ভালো হতো, দত্ত শুভঙ্কর বলছে যে প্যাকেজিং সায়েন্স নিয়ে কিছু বললে ভালো হতো। প্যাকেজিং সায়েন্স নিয়ে, আচ্ছা, তো প্যাকেজিং সায়েন্স মানে এটাও সেই মানে একটা ম্যানেজমেন্টেরই একটা পার্ট প্যাকেজিং সায়েন্স। তো প্যাকেজিং সায়েন্স নিয়ে ধরুন আমাদের চারদিকে এত অনলাইন পরিষেবা চালু হয়েছে যে কোনটার কি মানে কোনটা কি প্যাকিং করতে হবে, প্যাকেজিং সায়েন্স। তো সেই সব নিয়ে কিন্তু আমাদের চারদিকে কোর্সগুলো হচ্ছে, আর এটা কিন্তু পরপর এটা একটা হচ্ছে গ্রোয়িং প্রসেস, মানে এখনো ডেভেলপিং হচ্ছে। তো প্যাকেজিং সায়েন্স নিয়ে তো সব কিছুতে আমি বাড়িতেও দেখবেন যে একটা আমি জামা প্যান্টগুলো হচ্ছে এমনি কেউ ঢুকিয়ে দিল, আবার কেউ দেখবেন হচ্ছে ঠিকঠাক করে ভালো করে গুছিয়ে তার ট্রলি ব্যাগে অনেক কিছু ঢোকাতে পারছে। আবার দেখবেন অনেকে হচ্ছে মাটির হাঁড়ি নিয়ে যেতে হবে বা কাঁচের কিছু জিনিস নিয়ে যেতে হবে, ভেতরে দেখবেন অনেকে হচ্ছে কি দিচ্ছে, খবর কাগজ মুড়ে দিচ্ছে। আবার আমরা দেখবেন যে বাবল পলিথিনগুলোও দিচ্ছি। তো এক্ষেত্রে প্যাকেজিং সায়েন্সগুলো এইগুলোই মেনলি, মানে এটা হচ্ছে ছোট কনসেপ্ট, এর উপরে বেশ করেই কি হচ্ছে প্যাকেজিং সায়েন্সটা তৈরি করা হয়েছে, যে এই জিনিসটা কিন্তু গ্রোয়িং, মানে হাইলি গ্রোয়িং জিনিস। তো আমাদের দেখবেন যে প্যাকার্স অ্যান্ড মুভার্স বা অনলাইন বিভিন্ন ডেলিভারির জন্য প্রচুর পরিমাণে প্যাকেজিংয়ের দরকার হচ্ছে বিদেশে, দেশে, রাজ্যে। সেজন্য প্যাকেজিং সায়েন্সগুলো এখন প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে। আর প্যাকেজিং সায়েন্সের একটা কথাই বলবো যে প্যাকেজিং সায়েন্সটা কিন্তু একটা ম্যানেজমেন্টের পার্ট, সেই জন্য বিভিন্ন ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনে আর বিভিন্ন মানে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেও এই প্যাকেজিং সায়েন্স নিয়ে পড়ানো হয়। আর কি বলার রয়েছে আপনার এই বিষয় নিয়ে? এই বিষয় নিয়ে বলতে পারবো যে কেরিয়ার, প্রথমেই যেটা বলেছিলাম, কেরিয়ার যেটাই চুজ করো না কেন প্রথম থেকে প্ল্যানিংয়ে চুজ করো। যারা পড়তে চাও, যারা প্রাইভেট পড়তে চাও বা যেখানে খুশি পড়তে চাও, তারা ভালো টিচার চুজ করবে, যাতে পরবর্তী ক্ষেত্রে তোমার সময়টা নষ্ট না হয়, তুমি না ঠকো, এবং তুমি পরবর্তী ক্ষেত্রে কি করতে চাও সেই প্ল্যানিংটা কিন্তু তোমাকে সবসময়ই একবার ক্লিয়ার প্ল্যানিং রাখতে হবে। সেই অনুযায়ী তোমাকে, সেই রূপরেখা অনুযায়ী তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে।
আর কারুর প্রলোভনে বা কারুর জন্য তুমি পড়বে না, তুমি নিজের জন্য, নিজের সাফল্যের জন্য পড়তে থাকবে। আর কোনো কিছু অসুবিধা হলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো সেক্ষেত্রে আমরা সবসময়ই হাত বাড়িয়ে রেখেছি যে তোমরা কোন দিকে যাবে, কেন যাবে। সেক্ষেত্রে শুধু স্টুডেন্টকে বোঝানো নয়, স্টুডেন্টের গার্জেনদেরও যাতে আমরা বোঝাতে পারি, সঠিকভাবে পথ দেখাতে পারি, সেজন্য আমি সদা সচেষ্ট সবসময়ই আছি। তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, পরবর্তী ক্ষেত্রে হয়তো ইউটিউবে ফলো করতে পারবে। তো আমার চ্যানেলের মোটামুটি নাম দিয়েছি দীপদর্শী। তো সেই ক্ষেত্রে তোমরা পরবর্তী ক্ষেত্রে সব ভিডিওগুলো পেয়ে যাবে। প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা সংক্রান্ত এই নতুন বছর থেকে শুরু করব। আচ্ছা, আপনার ইউটিউবে চ্যানেল রয়েছে, মানে আপনি চ্যানেল শুরু করব 2022 থেকে শুরু আপলোড হয়নি, করা এখনো শুরু শুরু করব। হবে। আচ্ছা, আর আপনার সাথে যোগাযোগ করতে চাইলে মানে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমাকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। নাম্বারটা বলে দিচ্ছি 9681223604। আবার বলছি 9681223604। হোয়াটসঅ্যাপ করবে তোমরা। আচ্ছা, দেখলেন আজকে আপনারা আজকের অনুষ্ঠান তো এখনকার মতো এই পর্যন্তই।